আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা শুরু করছি জেননের পক্ষ থেকে আমাদের এইচএসসি 26 ব্যাচের জন্য ফ্রি লাইভ ক্লাস, যেখানে আমাদের উদ্দেশ্য কি, আমাদের টার্গেট হলো যে এইচএসসি 26 ব্যাচের এইচএসসি পরীক্ষার আগ মুহূর্তে আমরা এমন কিছু ক্লাস তাদেরকে উপহার দিব যেগুলোর মাধ্যমে তারা শুধুমাত্র তাদের এইচএসসির প্রিপারেশনই নয়, এবং তার পাশাপাশি অ্যাডমিশনের জন্য যতটুকু ফাউন্ডেশন তৈরি করার প্রয়োজন সেগুলো তারা এই ক্লাসের মাধ্যমে শিখে নেবে। ঠিক আছে, তো এইভাবেই আমরা একদম বেসিক লেভেল থেকে প্রতিটা চ্যাপ্টার শুরু করব। যতটুকু অ্যাডমিশন বেসিক আমাদের এইচএসসি পরীক্ষার আগে অ্যাকোয়ার করার প্রয়োজন, অর্জন করার প্রয়োজন, সেটা আমরা শেখার চেষ্টা করব এবং ইন্টারেক্টিভ ওয়েতেই ক্লাসগুলো করার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন নিয়ে। তো আজকে আমরা পড়াশোনা শুরু করি, চলো সবাই যুক্ত হয়ে যায় ধীরে ধীরে। তো আমরা এখনই আমাদের ক্লাস শুরু হয়ে যাব, এবং একটু দেরি হওয়ার জন্য আমি ক্ষমা চাচ্ছি সবার কাছে। আমাদের কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে আমাদের ক্লাস শুরু করতে একটু দেরি হয়েছে। সো এখন আমরা ইনশাআল্লাহ শুরু করে দিব ক্লাসটা খুব দ্রুতই। কমেন্টে যুক্ত হয়েছে তারা সবাই জানিয়ে দাও কে কোথা থেকে ক্লাস করছো। আমরা এখনই শুরু করে দিব আমাদের পড়াশোনা। চলো আমরা শুরু করে দিই। দেখো, আমাদের এই চ্যাপ্টার শুরু করার আগে আমরা এই চ্যাপ্টার একটা ম্যাপ দেখার ট্রাই করি, যে এখানে আমরা কীভাবে পড়াশোনা করব, এই চ্যাপ্টারে কী কী আমাদের পড়তে হবে। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমাদের এই চ্যাপ্টারটাকে মোটা দাগে আমরা মেনলি দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে পরমাণুর গঠন অংশ, আর হচ্ছে দ্রাব্যতার অংশ। ঠিক আছে, তো পরমাণুর গঠন এবং কোয়ান্টাম সংখ্যা এই পার্টটা নিয়ে তথা বর্ণালী অংশ পর্যন্ত আমরা আজকের ক্লাসে কথা বলবো, এবং নেক্সট শুক্রবারে ইনশাআল্লাহ আমরা আরও একটি ক্লাসে নিয়ে আসবো যেখানে কিন্তু আমরা দ্রাব্যতার পার্ট নিয়ে ইন ডিটেলস কথাবার্তা বলবো। ঠিক আছে, সো চলো আমরা শুরু করি। যারা যুক্ত সবাইকে ধন্যবাদ। এবং দেখো আমরা কী নিয়ে পড়াশোনা করবো তাহলে আজকের ক্লাসের শুরুতে। দেখো, আমরা প্রথমে পরমাণুর গঠন অংশ নিয়ে পড়াশোনা করা শুরু করব। পরমাণুর গঠনে কী কী থাকে, পরমাণুর মূল কণিকাসমূহ সেগুলো শিখবো। এরপর পাশাপাশি আমরা পরমাণুর মডেল নিয়ে পড়াশোনা করা শুরু করব। পরমাণুর মডেলগুলো তোমরা ছোটোবেলা থেকে পড়ে আসছো, এখান থেকে কীভাবে এই এইচএসসিতে প্রশ্ন আসে, কীভাবে অ্যাডমিশনের প্রশ্ন আসে সেগুলো আমরা দেখা ট্রাই করব। সেই সাথে আমাদের তেজস্ক্রিয়তা, বর্ণালী, এগুলো নিয়ে কথাবার্তা বলতে হবে। মেইনলি আমরা ক্লাসে সবচেয়ে বেশি ফোকাস করবো আজকে কোয়ান্টাম সংখ্যা এবং বর্ণালী, এই দুটো টপিকে আমাদের ফোকাস আজকে একটু বেশি থাকবে। কেন, এইখান থেকে অ্যাডমিশনের প্রশ্ন অনেক বেশি আসে। ঠিক আছে, এবং আমরা ধীরে ধীরে শিখবো যে কীভাবে এই অ্যাডমিশনের প্রশ্নগুলো খুব প্রপারলি একদম স্ট্র্যাটেজিক্যালি অ্যাপ্রোচ করতে হয়, এবং আমাদের যেন কোনো প্রশ্ন আনসার করতে ভুল না হয়। ঠিক আছে, চলো আমরা শুরু করি ধীরে ধীরে। দেখো, ফার্স্ট অফ অল আমাদেরকে পরমাণুর পরিচয় এবং মূল কণিকা সময় জানতে হবে। তো পরমাণুর মধ্যে আমরা ইউজুয়ালি বলি যে 3 ধরনের মূল কণিকা থাকে। ঠিক আছে, তো মূল কণিকাগুলো কি? ইউজুয়ালি আমরা বলি একটা স্থায়ী মূল কণিকা, হচ্ছে আমাদের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এরপর থাকে আমাদের অস্থায়ী মূল কণিকা, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পজিট্রন, এবং থাকে কম্পোজিট কণিকা, যেটা আলফা কণা, ডিউটেরন কণা। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের পরমাণুর মধ্যে থাকা বিভিন্ন কণিকা, যেগুলো মূল কণিকা বলি। এদের প্রকারভেদ আমরা বোঝার চেষ্টা করলাম। দেখো, আমাদের স্থায়ী মূল কণিকা কোনগুলো? আমরা জানি স্থায়ী মূল কণিকাগুলো হচ্ছে আমাদের ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, যেগুলো পরমাণুর গঠনে স্থায়ীভাবে থাকে, তাই না? মানে একটা পরমাণুকে তুমি যদি ভাঙো, তুমি অ্যাট ফার্স্ট গ্ল্যান্স কী পাবা? তুমি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাবা। দেখো, এগুলো আমরা দেখার চেষ্টা করি। ইলেকট্রনের যদি প্রকৃত ভরগুলো দেখো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের এদের ভরগুলো দেখো, ইলেকট্রন 9.11 10⁻28 গ্রামে। এইটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে এককটা কি 9.11 10⁻28 গ্রাম। প্রোটনের ক্ষেত্রে তার ভর হচ্ছে 1.672 × 10⁻24 গ্রাম, এবং নিউট্রনের ক্ষেত্রে 675 × 10⁻24 গ্রাম। ঠিক আছে, এবং এদের প্রোটনের তুলনায় ভর, এটাকে আরেকটা নাম বলা, সেটা হচ্ছে কি আপেক্ষিক ভর। দেখো, এই যে ভরগুলো দেখতেছো না তুমি, এই যে ভরগুলো যেগুলো লেখা আছে এখানে, এই ভরগুলোর ভ্যালু অনেক ছোট মান না? আর এই ছোট মানগুলো ইউজুয়ালি যেটা হয় যে ক্যালকুলেশনের সময় আমাদের বেশ প্রবলেম তৈরি করে। এই যে ক্যালকুলেশনের সময় প্রবলেমগুলো হয়, এই প্রবলেমগুলো যাতে না হয় তার জন্য আমরা কী করি, এটা একটা স্ট্যান্ডার্ড ভ্যালু ধরে নিই। স্ট্যান্ডার্ড ভ্যালুটা কীভাবে ধরবো? যে কোনো একটা নির্দিষ্ট ভরের সাথে যেটা আমরা তুলনা করি, এই তুলনা কার সাথে করি? আমরা প্রোটনের ভরের সাথে তুলনা করি, কারণ আমরা জানি প্রোটনই কিন্তু পরমাণুর মূল পরিচয়টা ডিটারমাইন করে দেয় আমাদেরকে। আর প্রোটনের তুলনায় ভর চিন্তা করুন, ইলেকট্রনের ভর কত? প্রোটনের 1/1837 ভাগ, মানে একটা প্রোটনের ভরকে 1837 দিয়ে ভাগ করলে ইলেকট্রনের ভর পাওয়া যায়। যেখানে আমরা কি বুঝতে পারতেছি, ইলেকট্রনটা খুবই ক্ষুদ্র কণিকা, প্রোটনের ভরের 1 গুণ, নিউট্রনের ভরের প্রায় 1 গুণ। ঠিক আছে, ওকে। প্রকৃত চার্জ কত? আমরা জানি আমাদের ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জ, প্রোটনগুলো হচ্ছে পজিটিভ চার্জ। সো ইলেকট্রনের চার্জের ভ্যালু কত? অ্যাকচুয়ালি ভ্যালুটা হচ্ছে কি 1.6 × 10⁻19 কুলম্ব, এবং
প্রোটনের ক্ষেত্রে +1.6 × 10⁻⁹ কুলম্ব। ভ্যালুগুলো দুটোরই সেম, খালি একটা পজিটিভ এবং একটা নেগেটিভ, ঠিক আছে। এবং নিউট্রনের ক্ষেত্রে আমরা দেখব চার্জটা 0 হয়। ওকে, এখন দেখো প্রোটনের তুলনায় সেম থিং, আমাদের প্রোটনের চার্জকে এটাতে ভাগ করলে তাইলে আমার চলে আসবে এখানে থেকে -1, এখানে +1, ঠিক আছে। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে অবস্থানটা কোথায়। এদের অবস্থানটা হলো আমাদের ইলেকট্রনের অবস্থান নিউক্লিয়াসের বাইরে। নিউক্লিয়াসের বাইরে সে কিন্তু নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে, এটা কিন্তু আমরা জানি। এবং একটু পরে আমরা পরমাণুর মডেল নিয়ে কথা বলবো, তখনও কিন্তু আমরা জিনিসটা দেখবো। তার সাথে কি আছে, নিউক্লিয়াসে কে থাকে, প্রোটন। এটি দ্বারা মৌলের পরিচিতি লাভ করা যায়। এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য যে মৌলের পরিচিতি লাভ করার জন্য আমার কি প্রয়োজন, আমার প্রয়োজন প্রোটন। প্রোটন দিয়ে, কারণ চিন্তা করো সোডিয়ামের নাম কেন সোডিয়াম। সোডিয়ামের নাম সোডিয়াম হওয়ার মূল কারণটাই কিন্তু হলো তার প্রোটন সংখ্যা 11। কার্বনের নাম কার্বন এই জন্যই হয়েছে কারণ তার প্রোটন সংখ্যা কত, 6। একটা মৌলের পরিচয়ের মেইন অ্যাসপেক্ট বা মূল পরিচয় হলো তার পারমাণবিক সংখ্যা আর প্রোটন সংখ্যা, এটা আমরা একটু পরেই শিখবো, ঠিক আছে। এবং নিউট্রন কি, সেও নিউক্লিয়াসে অবস্থান করে। প্রোটন আর নিউট্রন একসাথে নিউক্লিয়াসে অবস্থান করে এবং ইলেকট্রনগুলো তার কি কক্ষপথে ঘুরতে থাকে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্ট এবং এগুলো প্রায় সময় অ্যাডমিশনে বিভিন্ন এমসিকিউতে আসে, ঠিক আছে। এবং আবিষ্কারককে, ইলেকট্রন আবিষ্কারক জে থমসন পাম পুডিং মডেলের মাধ্যমে কিন্তু তোমার ইলেকট্রন আবিষ্কার জে থমসন, এটা কিন্তু ইম্পর্টেন্ট, খেয়াল রাখবা। রাদারফোর্ড আবিষ্কার করেন প্রোটন এবং নিউট্রন আবিষ্কার করেন চ্যাডউইক, ঠিক আছে। সবাইকে বুঝতে পারতেছি, কমেন্টে জানিয়ে দাও সবাই পড়া বুঝতে পারতেছি কিনা। ওকে, এরপর দেখো আমাদের একটু ডিটেলস পড়াশোনা করে বাকি কণিকার সম্পর্কে। অস্থায়ী কণিকা এগুলো কি, এগুলো হচ্ছে আমার মৌলের পরমাণুতে অল্প সময়ের জন্য অবস্থান করে, ঠিক আছে। খুব স্পেসিফিক বা রেয়ার কিছু কেস এগুলো তৈরি হয়, ঠিক আছে। তাদেরকে আমরা অস্থায়ী কণিকা বলি। এদের সংখ্যা প্রায় 100, মানে প্রায় 100 ধরনের অস্থায়ী কণিকা আমরা দেখতে পাই। উদাহরণ কি কি, মেজন, পজিট্রন, পাইওন, নিউট্রিনো, এগুলা অ্যান্টি নিউট্রিনো, আরও অনেকগুলো কণিকা আছে, ঠিক আছে। এগুলো তোমার আমার পরমাণুতে অস্থায়ী কণিক। কখন তৈরি হয় এগুলা, যেমন মনে করো তেজস্ক্রিয়তার সময় যখন বিটা ক্ষয় হয়, তাই না, এরকম পরিস্থিতিতে আমাদের অস্থায়ী কণিকাগুলো তৈরি হয়। সেই সাথে মনে করো যে আমার কোনো কারণে নিউট্রন কোনো কারণে ভেঙে গেল, তখন কিন্তু আমার অ্যান্টি নিউট্রিনো তৈরি হয়। যখন একটা প্রোটন ভেঙে তখন নিউট্রিনো তৈরি হয়। আমি যদি লিখে দিই যে আমাদের নিউট্রিনো, এটা কখন তৈরি হয়, একটা প্রোটন ভেঙে গেলে, প্রোটন যদি ভেঙে যায় তখন আমার কি নিউট্রনও তৈরি হয়, ঠিক আছে। এরকম অ্যান্টি নিউট্রন তৈরি হয় নিউট্রন ভেঙে গেলে, ঠিক আছে। এগুলো আমরা শিখতে হবে, এগুলো পরীক্ষা মাঝে মধ্যে আসে। সেই সাথে কি আসে আমাদের কম্পোজিট কণিকা। এগুলো অস্থায়ী কণিকার পাশাপাশি ভারী কণিকা পাওয়া যায়। এগুলো একটু ভারী কণিকা, এদেরকে কম্পোজিট কণিকা বলি। এরাও কিন্তু সবসময় পাওয়া যায় না, রেয়ার কেসে পাওয়া যায়, যেমন কি ডিউটেরন এবং আলফা কণা। ডিউটেরন এবং আলফা কণা, তো আমরা আলফা কণা সম্পর্কে জানি, এটা খুবই কমন। আমি কিন্তু ইতিমধ্যে জানি আলফা কণা কি, একটা দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস মানে কি, হিলিয়াম থেকে, হিলিয়ামের নিউক্লিয়াসের মধ্যে কি আছে বলো তো, হিলিয়ামের নিউক্লিয়াসের মধ্যে আছে একটা, দুইটা প্রোটন, দুইটা নিউট্রন, তাই না। হিলিয়ামে আর কি আছে, আর দুইটা ইলেকট্রন আছে। যদি আমি হিলিয়ামে ইলেকট্রন দুটো বের করে ফেলি, তাহলেই কিন্তু আমাদের হিলিয়াম থেকে কি হয়, হিলিয়ামের নিউক্লিয়াসটা পেয়ে যাবো আমরা। এই হিলিয়াম নিউক্লিয়াসটাকে আলফা কণা বলি। ডিউটেরিয়াম কি, ডিউটেরিয়াম হচ্ছে কি ডিউটেরিয়ামের একটা আয়ন, ডিউটেরিয়ামের আয়ন। যেমন মনে করো যে আমার হাইড্রোজেন, হাইড্রোজেনের কিন্তু 3টা আইসোটোপ আছে, তাই না। সো হাইড্রোজেনের একটা আইসোটোপ আছে যার মধ্যে কি, তার পারমাণবিক সংখ্যা 1 সব সময়, তার মধ্যে আছে একটা নিউট্রন, একটা প্রোটন এবং একটা নিউট্রন। এরকম হাইড্রোজেনের যে আয়নটা, এটাকে আমরা ডিউটেরিয়াম বলি, ঠিক আছে। এমন হাইড্রোজেন আয়নটি ডিউটেরিয়াম বলি। এইগুলোর সংখ্যা কিন্তু পরীক্ষা মাঝে মধ্যে আসে, এগুলো কিন্তু আমাদের শিখতে হবে, ঠিক আছে। ওকে, ক্লাস আমাদের মাত্রই শুরু হয়েছে ভাইয়া, তো আমরা খুব বেশি তো আগাইনি, তো তুমি জয়েন করলে অবশ্যই ক্লাসটা প্রপারলি এনজয় করতে পারবে ইনশাল্লাহ। ওকে, তো আমরা আগে থাকি। এখন দেখো আমরা প্রশ্ন দেখার ট্রাই করি, এখান থেকে প্রশ্ন কিরকম আসে। দেখো তোমরা এই কমেন্টে আনসার দিয়ে দিতে পারো, যারা ক্লাস করছো তারা কমেন্টে আনসার দিয়ে দাও যে আমাদের পরমাণুর কোন মৌলিক কণিকাগুলো অস্থায়ী, বলো তো কোনটা কোনটা অস্থায়ী এখানে। দেখো ইলেকট্রন প্রোটন কিন্তু আমাদের স্থায়ী, আমরা জানি। প্রোটন নিউট্রন এগুলো স্থায়ী, নিউট্রন ইলেকট্রন এটাও স্থায়ী। মেজন এবং পজিট্রন এটা কি স্থায়ী, মেজন পজিট্রন কিন্তু স্থায়ী না, এটা হচ্ছে আমাদের অস্থায়ী কণিকা, ঠিক আছে। এরকম প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। এগুলো ভুল করবো না আমরা শিখার ক্লাস থেকে। ওকে, কোন ধরো আইসোটোন। আচ্ছা দেখো, আমরা যখন পরমাণুর গঠন নিয়ে আলোচনা করি, সেখানে আমরা জানি যে আমাদের বেশ কয়েকটা আইসো টার্মের সাথে পরিচিত হইতে হয়। এরকম কি কি আছে, আইসোটোপ, আইসো ইলেকট্রিক, আইসো ইলেকট্রনিক, আইসোটোন, আইসোবার, তাই না। তা আইসোটোন জিনিসটা কি, আমাদের সংক্ষেপে একটু লিখি। দেখো যে আমাদের
আইসোটোপ, আইসোটোপ এটা কাদেরকে বলি? এটা হলো আইসোটোপের লাস্টে কি আছে? প আছে না, এই জন্য এটাকে আমি বলি কি, যাদেরকে কি সমান, ওদের সমান হচ্ছে গিয়ে প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা ওদের সমান হয়। ঠিক আছে, আচ্ছা এরপর আর কি পড়তে হয় আমাদের? এরপর আমাদের পড়তে হয় তোমার আইসো বার। ঠিক আছে, আইসো বার। আইসো বার কি? আইসো বারের ক্ষেত্রে মনে রাখবা, আইসো বার হলো মেইনলি ওদের ক্ষেত্রে ভর সংখ্যা সমান, ভর সংখ্যা কি হয়? সমান হয়। এটা কিন্তু আমরা ছোটবেলায় পড়ে আসছি, তাই না? এরপর আমাদের শিখতে হবে কি? আইসোটোন। আইসোটোন, এই আইসোটোনের ক্ষেত্রে কি জানতে হবে আমাদের? আইসোটোন ক্ষেত্রে কি সমান? নিউট্রন সংখ্যা সমান। নিউট্রন সংখ্যা সমান। ঠিক আছে, দেখো লাস্টে ন আছে না, এখান থেকে মনে রাখবা নিউট্রন সংখ্যা সমান, লাইসে বার, এখান থেকে মনে ভর সংখ্যা সমান। ঠিক আছে, মনে রাখার ট্রিক্স এইগুলো আমাদের মাঝে মাঝে কিন্তু পরীক্ষায় আসে এবং এক্সাম্পল জানতে চায়। তো এইখানে খেয়াল করো কোন জোড়া আইসোটোন। তো আইসোটোন বলতে কি, নিউট্রন সংখ্যা সমান হবে, নিউট্রন সংখ্যা সমান হবে। দেখো এখন দেখো এদের মধ্যে দেখো এই জোড়াটা, এই জোড়ার ক্ষেত্রে কার্বনের ক্ষেত্রে তার নিউট্রন কত? নিউট্রন থেকে তোমার 14, তার ভর সংখ্যা, তার থেকে আমি 6 বিয়োগ দিব, তার প্রোটন সংখ্যা বিয়োগ দিব, তাহলে কি নিউট্রন সংখ্যা পেয়ে যাবো আমি। কত হবে এখানে? এখানে হবে 8। আর অক্সিজেনের ক্ষেত্রে চিন্তা করো, ওর নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা 16 থেকে আমি ওর 8 প্রোটন সংখ্যা বিয়োগ দিব, তাহলে কি পাবো আমি? 8। এই দুটোর ক্ষেত্রে আমার নিউট্রন সংখ্যা সমান না, তার আনসার কি হবে? এইটা। আমরা তো এটা জানি, তাই না? এটা আমরা জানি আমাদের পরমাণুতে ভর সংখ্যা মানে কি? ভর সংখ্যা মানে হলো আমার প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, আরো সহজে বলে পারমাণবিক সংখ্যা জেড প্লাস নিউট্রন সংখ্যা, আর ভর সংখ্যা লেখা এ দিয়ে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছি। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু মাঝে মাঝে পরীক্ষার প্রশ্ন আসে। ওকে, এরপর দেখো এইটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। একটি মৌলিক পদার্থ বেশি স্থায়ী হয় যদি উহার পরমাণুর প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান হয়, ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান হয়, নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যা বেশি হয়, ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা কম হয়। এইটার উত্তর তোমরা কমেন্টে দাও তো, যে আনসার কি হবে? যে একটি পরমাণুর, একটি মৌলিক পদার্থ বেশি স্থায়ী হবে কখন? এই প্রশ্নটা উত্তর তোমরা কমেন্টে জানিয়ে, কোন অপশনটা আনসার হবে বলো তো তোমরা যারা ক্লাস করছো। দেখো আমি বলে দিচ্ছি, এটা হলো এইটার আনসার হবে যখন প্রোটন আর নিউট্রন সংখ্যা সমান হবে। প্রোটন নিউট্রন সমান হইলে একটা পরমাণুতে কি হয়? বেশি স্থায়ী হয়। কারণ কি, যদি প্রোটন আর নিউট্রন সংখ্যা সমান না হয়, কোনো কারণে নিউট্রন সংখ্যা বেশি হয়, ওই পরমাণুটাকে ভারী পরমাণু হিসেবে চিন্তা করা হয়। এবং যেগুলো ভারী পরমাণু হয় তাদের ক্ষেত্রে কি হয়? তাদের ক্ষেত্রে তোমার তেজস্ক্রিয়তা দেখা যায়, ওদের নিউক্লিয়াসে ভাঙন দেখা যায়। যেমন ইউরেনিয়াম, এসব পরমাণুতে কি হয়? ওদের নিউক্লিয়াস অনেক বেশি ভারী, কারণ কি ওদের নিউট্রনের পরিমাণ প্রোটনের চেয়ে একটু বেশি। এই কারণে তাদের ক্ষেত্রে তেজস্ক্রিয়তা দেখা যায় এবং স্থায়ী হইতে পারে না। কিন্তু যদি প্রোটন নিউট্রন সমান হয়, ওদের ক্ষেত্রে তেজস্ক্রিয়তা দেখার চান্স অনেক কম থাকে এবং যার কারণে ওদের নিউক্লিয়াসটা তথা পরমাণুটা বেশি স্থায়ী হয়। ঠিক আছে, সবাই বুঝতে পারছি কিনা কমেন্টে জানিয়ে দাও। ওকে, বুঝতে পারছেন কমেন্টে জানিয়ে দাও, এবং কারো যদি কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে ভাইকে জানাবো। ওকে, দেখো সালফার পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা কত? এটার উত্তর তোমার পারা উচিত তোমাদের। দেখো সালফারের ক্ষেত্রে কি জানি আমরা? আমরা কিন্তু জানি সালফারের ক্ষেত্রে ওর পারমাণবিক ভর কত? পারমাণবিক ভর হচ্ছে তোমার 32, তার প্রোটন সংখ্যা কত? 16। পারমাণবিক ভর না, ভর সংখ্যা বলা উচিত। ওকে, তাইলে তার ক্ষেত্রে আমার ভর সংখ্যা কত? ভর সংখ্যা 32, তার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যাই লিখি, কত? 16। নিউট্রন সংখ্যা কত হবে? নিউট্রন সংখ্যা হবে আমার এখানে নিউট্রন সংখ্যা আমার হবে এখানে 32 মাইনাস 16, দ্যাট মিনস আনসার হবে 16। আনসার কত হবে এখানে? অপশন বি, 16। ঠিক আছে, ওকে, সবাই বুঝতে পারছো? গুড। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। ভেরি গুড।
ওকে, দেখো এখন আমরা চলে আসি আমাদের পরমাণু মডেল নিয়ে। আমাদের টপিক 2 পরমাণু মডেল সময় রাদারফোর্ড মডেল। তা আমরা জানি ইতিমধ্যে আমাদের পরমাণু মডেল কয়টা, আমাদের পরমাণু মডেল অনেকগুলা, আর মেইনলি আমরা ইন জেনারেল ডিসকাস দুইটা পরমাণু মডেল নিয়ে। একটা হচ্ছে আমাদের বোর পরমাণু মডেল বা রাদারফোর্ড পরমাণু মডেল, পরমাণু মডেল, আর কি নিয়ে আমরা আর চিন্তা করি আমরা বোর পরমাণু মডেল নিয়ে। ঠিক আছে, তোমরা একটা কমেন্টে জানাও তো এই রাদারফোর্ড পরমাণু মডেল কত সালে দেওয়া হয় আর বোর পরমাণু মডেলটা কত সালে দেওয়া হয়, এটা সালগুলো আমাকে একটা কমেন্টে জানাও তো তোমরা যারা যারা ক্লাস করতেছো। আমি দেখি কতটুকু বই পড়া হয়েছে তোমাদের। হ্যাঁ, এর সাল দুটো একটা কমেন্টে জানাও তো তোমরা। দেখো এখন আমরা রাদারফোর্ড পরমাণু মডেল নিয়ে ডিটেলস কথাবার্তা বলা শুরু করব। দেখো রাদারফোর্ড পরমাণু মডেল হচ্ছে কি একদম পরমাণুতে যখন আধুনিক মডেলগুলো শুরু করা হয় বা আধুনিক কেমিস্ট্রি শুরু করা হয় তখনকার সময়ের খুব প্রমিনেন্ট একটা মডেল ছিল, এবং বলা হয় যে পরমাণু নিয়ে গবেষণার ভিত্তি তৈরি করছে রাদারফোর্ড মডেল। ঠিক আছে, আর মডেলে কি কি বলা হয়েছে আমার সেটা আমাদের দেখা দরকার। দেখো ফার্স্ট অফ অল খেয়াল করো যে প্রতিটি পরমাণু কেন্দ্রস্থলে ধনাত্মক আধানযুক্ত একটি নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের ধারণা সর্বপ্রথম কোন মডেল দেওয়া হয়েছে? রাদারফোর্ড মডেল। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। ঠিক আছে, নিউক্লিয়াসের ধারণা সর্বপ্রথম কোন মডেল দেয়? ওকে, এরপর দেখো নিউক্লিয়াসের আকার সমগ্র পরমাণুর আকার তুলনায় খুবই ক্ষুদ্র, যেখানে পরমাণুর ব্যাস 10⁸ সেন্টিমিটার, নিউক্লিয়াসে -8 হবে, সরি এখানে 10⁻⁸ সেন্টিমিটার হবে। এখানে দেখো 10⁻⁻8 সেন্টিমিটার, অনেক ছোট। সেই তুলনায় নিউক্লিয়াসের ব্যাস 10⁻13 সেন্টিমিটার। আর নিউক্লিয়াসের তুলনায় পরমাণু কত গুণ বড়? প্রায় 10⁵ গুণ বড়। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, যে আমি লিখে দিই জিনিসটা হলো তোমার নিউক্লিয়াসের তুলনায় পরমাণু প্রায় 10⁵ গুণ বড়। সেম জিনিসটা আসতে পারে নিউক্লিয়াস কতটুকু ছোট? নিউক্লিয়াস বা 10⁵ গুণ ছোট। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপর দেখো পরমাণুর প্রায় সমস্ত ভর নিউক্লিয়াসে পুঞ্জীভূত থাকে, এবং এই নিউক্লিয়াসের ভরই প্রায় সমস্ত পরমাণুর ভরের সমান হয়। কারণ কি, আমরা যদি এটা অলরেডি একটা প্রুফ জানি, ইলেকট্রনের ভর এতটাই ছোট হয় যে এর কারণে আমরা এই ভরটা, ইলেকট্রনের যে ভরটা, এটা পরমাণুর টোটাল ভরের উপর খুব একটা প্রভাব বিস্তার করে না। কিন্তু নিউক্লিয়াস কিন্তু পরমাণুর মধ্যে একটা বড় ভর দখল করে থাকে, তাই না? এই জন্য আমরা বলি যে পরমাণুর সমস্ত ভর কোথায় পুঞ্জীভূত থাকে? সমস্ত ভর পুঞ্জীভূত থাকে আমার নিউক্লিয়াসে। ঠিক আছে, ওকে। দেখো পরমাণুর ভেতরের অংশে, কেন্দ্রীয় অংশে, বাইরের অংশে নিউক্লিয়াস বহির্ভূত অংশ বলে। পরমাণু অবস্থা বেশিরভাগ অংশই ফাঁকা। তার কি বুঝতে পারতেছি আমি যে আমার নিউক্লিয়াস বহির্ভূত অংশ যেটা, এই অংশটাই মূলত পরমাণুর সবচেয়ে বড় অংশ। খেয়াল করো, যদি বলে পরমাণুর মধ্যে সবচেয়ে বড় অংশ কোনটা? নিউক্লিয়াস বহির্ভূত অংশ। বা সবচেয়ে ভারী অংশ কোনটা? নিউক্লিয়াস ভারী, কিন্তু তার সাইজ কিন্তু অনেক ছোট। কিন্তু পরমাণুর বাইরের যে অংশ, নিউক্লিয়াসের বাইরের যে এরিয়াটা, সেটা অনেক বড় বা সেটা ফাঁকা, বা সেখানে কিছু নাই। কনসেপ্টগুলো ধরতে পারতেছো? পরীক্ষা কিন্তু এইভাবেই বিভিন্ন লাইন থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, আমরা টেক্সট বুক ডিটেলস অ্যানালাইসিস করে পড়বো, যাতে আমাদের এইচএসসির বেসিকটাও ক্লিয়ার হয়, এইচএসসির যে এমসিকিউগুলো সেটাও ক্লিয়ার হবে, অলসো অ্যাডমিশনের জন্য আমার ডিটেলস কনসেপ্ট ক্লিয়ার হবে, এবং বুঝতে পারবো যে কীভাবে পড়লে অ্যাডমিশনের জন্য আমার প্রপার একটা ডিস্ট্যান্ট, আমাদের যেই জায়গাটা অ্যাকোয়ার করা ইচ্ছা সেখানে আমরা পৌঁছাতে পারবো। ঠিক আছে, এরপর দেখো যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াস কেন্দ্র করে সর্বদা ঘুরতে থাকে। সৌরজগতের ন্যায় সূর্যকে কেন্দ্র করে যেভাবে গ্রহগুলো ঘুরে, ঠিক তেমনি ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কেন্দ্র করে সর্বদা ঘূর্ণায়মান। এটা আমরা জানি যে নিউক্লিয়াস কেন্দ্র ইলেকট্রন সবসময় ঘুরতে থাকে। এবং রাদারফোর্ড কি বলছেন যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘুরতে থাকে, ঠিক তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। ঠিক আছে, এবং এই ঘূর্ণনটা কিরকম? যে ঘূর্ণনের ফলে সৃষ্ট কেন্দ্রাভিমুখী বল, সেন্ট্রিপিটাল ফোর্স, এবং কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান থাকে বলে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে পতিত হয় না। মানে রাদারফোর্ড যে লজিকটা দিয়েছেন সেটা হলো যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে যখন ঘুরতে থাকে, আমরা তো ফিজিক্সে পড়ছি কেন্দ্রমুখী বলের কথা, তাই না? যে কেন্দ্রমুখী বলের কারণে কি হয়? কেন্দ্রমুখী বল যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু আমার কি হবে?
ততক্ষণ পর্যন্ত আমার যে ঘূর্ণন বস্তুটা সেটা কিন্তু ছিটকে যাবে না, তাই না? এটা আমাদের কলেজের স্যার সুন্দর বলতেন যে পড়লে ঘুরবে, মানে ঘুরলে পড়বে না, পড়লে ঘুরবে না, মানে যতক্ষণ পর্যন্ত কেন্দ্রমুখী বল এক্সিস্ট করবে থাকবে ততক্ষণ পর্যন্ত কি হবে, আমার বস্তুটা সমবেগে ঘুরতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, সাধারণ অবস্থা পরমাণুর চার্জ শূন্য, কারণ পরমাণুর ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা সমান হয়, এইটা রাদারফোর্ড বলে গেছেন, ইলেকট্রন সমান থাকে, তাদের চার্জ সমান কিন্তু বিপরীত ধর্মে, চার্জ সমান কিন্তু বিপরীত ধর্মে, এই ধারণাগুলো কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ড দিয়ে গেছেন, ঠিক আছে? তো পরীক্ষায় যদি এই স্টেটমেন্টগুলো উল্লেখ করে কোনো প্রশ্ন আসে যে এটা কে বলছেন, তখন কিন্তু আমরা ইজিলি রাদারফোর্ডের কথা বলতে পারবো, বিজ্ঞানী রাদারফোর্ডের মডেলে আমরা এই জিনিসটা জানতে পারছি। সবাই কি বুঝতে পারছি এতটুকু পর্যন্ত? বলো, যারা ক্লাস করছে তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও যে এই জিনিসটা আমরা বুঝতে পারতেছি কিনা। ওকে, আশা করি সবাই বুঝতে পারতেছি। ওকে, পরেরটাই দেখি। এখন দেখো, এই রাদারফোর্ড মডেলটা খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এর মধ্যে কিছু সিভিয়ার ত্রুটি দেখা গেছে, যে ত্রুটিগুলোর কারণে কিন্তু এই মডেলটা আমরা আধুনিক কেমিস্ট্রিতে বর্তমানে ব্যবহার করতে পারি না। যদিও কেমিস্ট্রিতে আমাদের পরমাণুর মডেল নিয়ে গবেষণায় অনেক বড় অবদান রাখছে মডেলটা, কিন্তু দেখা যায় যে এই মডেলটা থেকে আমরা এখন আর কোনো আপডেট নেই না। কারণ নেই না, এর মধ্যে কিছু সিভিয়ার ভুল ত্রুটি রয়ে গেছে। কি বলছে, নিউক্লিয়াসের বাইরে আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথে আকার বা ব্যাসার্ধ বা আকৃতি সম্পর্কে রাদারফোর্ড কোনো ধারণা দেন নাই। এইটা একটা ব্যাপার যে ইলেকট্রনগুলো সে বলছে ঘুরতেছে, কি বলছেন উনি, যে ইলেকট্রন নিউক্লিয়াসের কেন্দ্র করে ঘুরতেছে, কিন্তু কিন্তু এই যে ইলেকট্রনটা সে কোথায় ঘুরতেছে, সে কি একদম ফ্রিলি ঘুরতেছে, তাকে কেউ ধরে রাখছে, নাকি সে কোনো রাস্তার মধ্যে ঘুরতেছে, কোনো কক্ষপথ আছে কি না, এই সম্পর্কে রাদারফোর্ড কিন্তু কোনো ধারণা দেন নাই, ঠিক আছে? এটা একটা কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে ধারণা তিনি দেন নাই। তাই তার পরমাণুর মডেল পরমাণুর আকার সম্পর্কে কোনো ধারণা দিতে পারে, পরমাণুকে দেখতে কিরকম, গোলাকার, উপবৃত্তাকার না কিরকম, এটা সম্পর্কে রাদারফোর্ড কোনো ধারণা দিতে পারে নাই। একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে থাকবে এবং কিভাবে তার নিউক্লিয়াসে পরিক্রমণ করে বা পরিভ্রমণ করে, এই সম্পর্কে কিন্তু কোনো ব্যাখ্যা আমাদের এই মডেলের মধ্যে নাই। তারপর দেখো, ঘূর্ণায়মান ইলেকট্রনগুলো নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করলে পরমাণু নিরবিচ্ছিন্ন বর্ণালী উৎপন্ন হওয়ার কথা, কিন্তু পরমাণু প্রকৃতপক্ষে রেখা বর্ণালী বা বিচ্ছিন্ন বর্ণালী সৃষ্টি করে, মানে পরমাণুর বর্ণালীগুলো কখনো একটানা বের হয় না, এটা বিভিন্ন পার্ট দেখা যায়, একটা বর্ণালী অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম রেখার সমষ্টি, এইটাকে বলে বিচ্ছিন্ন বর্ণালী, ঠিক আছে? বাট রাদারফোর্ডের তথ্য অনুসারে রাদারফোর্ড যেই ধারণা আমাকে দিয়ে গেছেন সেটা যদি আমরা অনুসরণ করি, সেটা অনুযায়ী কি হওয়ার কথা, সেটা অনুযায়ী আমার পরমাণুতে বর্ণালীগুলা নিরবিচ্ছিন্ন হওয়ার কথা, ঠিক আছে? কিন্তু বাস্তবে বিচ্ছিন্ন বর্ণালী দেখতে পাই, তার কোনো ঝামেলা আছে নিশ্চয়ই এখানে। ওকে, এইটাই আমরা দেখব। এখন দেখো একটা ইম্পর্টেন্ট সীমাবদ্ধতা, এই যে বিজ্ঞানী রাদারফোর্ড বলে গেছিলেন যে আমাদের ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কেন্দ্র সর্বদা ঘূর্ণায়মান, তাই না? এই যে ঘূর্ণায়মানটা কি ব্যাখ্যা দিচ্ছেন উনি, ওই যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে অন্যান্য গ্রহগুলো যেভাবে ঘূর্ণায়মান থাকে সেভাবে ঘুরতেছে। বাট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হইল, সৌরজগতের যে গ্রহগুলো এবং আমাদের যে নক্ষত্র তথা সূর্য, তাদের মধ্যে কোনো চার্জ কি আছে? চার্জ নাই। তারা ঘুরে কি কারণে? তারা ঘুরে আমাদের মহাকর্ষ বলের কারণে বা গ্র্যাভিটি ফোর্সের কারণে। কিন্তু এই যে আমার পরমাণুর মধ্যে কি আমার গ্র্যাভিটি কাজ করতেছে? আমার পরমাণুর মধ্যে কিন্তু ইলেকট্রন কিংবা নিউক্লিয়াস তারা চার্জিত, ইলেকট্রনগুলো কি নেগেটিভ, নিউক্লিয়াস কি পজিটিভলি চার্জ। এই যে চার্জের যে ব্যাপারটা, এই চার্জের কারণে কোন বল দেখা যায়? কুলম্ব বল দেখা যায় না? কুলম্ব বল দেখা যায়। কিন্তু এখানে একটা মেজর ফ্যাক্ট হলো, বিজ্ঞানী ম্যাক্সওয়েল ওটি প্রমাণ করে দিয়ে গেছিলেন যে কোনো একটা চার্জিত বস্তু যদি অন্য কোনো চার্জিত বস্তুকে কেন্দ্র করে ঘুরে, তখন সে সর্বদা সবসময় শক্তি বিকিরণ করতে থাকে, এবং যত সে শক্তি বিকিরণ করে তখন কিন্তু তার আবর্তন চক্র ধীরে ধীরে কমতে থাকে। অর্থাৎ আমার সামারি হইল যে একটা চার্জিত বস্তু যখন অন্য কোনো চার্জিত বস্তুকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তখন কিন্তু সে ক্রমাগত শক্তি বিকিরণ করে থাকে, এবং যে ক্রমাগত শক্তি বিকিরণ করা, এই ব্যাপারটা কিন্তু কি করে, তার যে আবর্তন চক্রটা সেটাকে ধীরে ধীরে ছোট করে ফেলে। এই ব্যাপারটা যদি আসলেই ঘটতো তাহলে কি হইতো? তাহলে যেটা হইতো, আমার ইলেকট্রনটা নিউক্লিয়াসের মধ্যে পড়ে যাইতো। আর নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন পড়ে যায়, তার পরমাণু কিছু বাকি আছে আসলে বাইরে? কিছু বাকিই নাই, এবার নিউক্লিয়াসে আছে। দ্যাট মিনস এইটা আমাকে বোঝায় যে পরমাণুটা তো একসময় কি হয়ে যাবে? অস্তিত্বহীন হয়ে যাবে। আর বাস্তবে কি এটা হয়? বাস্তবে এটা হয় না। দ্যাট মিনস এটা একটা মেজর ফল্ট রাদারফোর্ড মডেলের, ঠিক আছে? এবং এটাও আমরা বললাম
যে রাদারফোর্ডের মধ্যে পরমাণুতে ইলেকট্রনগুলোর গতির ক্ষেত্র সৌরমণ্ডলের গ্রহগুলোর গতির ক্ষেত্রের নয়, কিন্তু এই বক্তব্য যথার্থ নয়। কেন যথার্থ নয়? কারণ গ্রহগুলো মহাকর্ষ নিয়মে পরস্পরকে আকর্ষণ করে, ঠিক আছে, কিন্তু ইলেকট্রনগুলো কি পরস্পরকে বিকর্ষণ করে। ইলেকট্রনের মধ্যে একটা বিকর্ষণ হয়, যদি মাল্টিপল ইলেকট্রন থাকে, প্রোটন ইলেকট্রনকে আকর্ষণ করবে, যদি মাল্টিপল ইলেকট্রন থাকতো তাহলে আমাদের বিকর্ষণ বল দেখা যেত না। ওকে, আশা করি সেটা বুঝতে পারছি। ওকে, এই রাদারফোর্ড মডেল ডিটেলস পড়াশোনা আমাদের। এখন আসে আমাদের বোর মডেল নিয়ে পড়াশোনা। এই রাদারফোর্ড মডেলের যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলোকে বিজ্ঞানী বোর কি করছেন, আমার শুধরায় নতুন একটা মডেল দিয়েছেন যেটা মোর আপডেটেড, মোর অ্যাকুরেট, ঠিক আছে। ওকে, হ্যাঁ ম্যাথ করাবো ভাইয়া, ম্যাথ অনেকগুলো ম্যাথ করাবো। এই থিওরিটিক্যাল পার্ট শেষ হলে আজকে অনেকগুলো ম্যাথ করাবো আমরা ইনশাল্লাহ, ঠিক আছে, খালি সাথে থাকবো। আজকে অনেকগুলো সুন্দর সুন্দর ম্যাথ আছে, ঠিক আছে। ওকে, দেখো 1913 খ্রিস্টাব্দে কি বলছেন বিজ্ঞানী নিলস বোর রাদারফোর্ডের পরমাণু ত্রুটিগুলো সংশোধক পূর্ব পরমাণু গঠন সম্পর্কে যে মতামত দেন তা বোর পরমাণু মডেল নামে পরিচিত। এর মধ্যে খেয়াল করো, এর মধ্যে কয়েকটা স্পেসিফিক মতবাদ আছে, ঠিক আছে। যেমন ধরো যে শক্তিস্তর বিষয়ক মতবাদ, উনি কি বলছেন, উনি বলছেন যে ইলেকট্রনগুলো নির্দিষ্ট শক্তি স্তরের মধ্যে তুমি কি করে ঘূর্ণায়মান থাকে, অর্থাৎ পরমাণুর মধ্যে কি হয়, এর যে নিউক্লিয়াস হয়, উনি বলছেন যে আমার ইলেকট্রনগুলো কি করে নির্দিষ্ট শক্তি স্তরের মধ্যে ঘূর্ণায়মান থাকে। এরকম শক্তি স্তরের মধ্যে ইলেকট্রনগুলো কি করবে, ঘূর্ণায়মান থাকবে, ঠিক আছে। এটা উনি ধারণা দিয়েছে। এই শক্তি স্তরকে আরেকটা নাম দেওয়া, সেটা কি বলা হয়, এটাকে বলা হয় তোমার কি অরবিট, এটাকে বলা হয় আমার অরবিট। এবং আরেকটা কথা বলছেন যে এই যতক্ষণ সে শক্তি স্তরের মধ্যে ঘূর্ণায়মান থাকে, যতক্ষণ সে শক্তি স্তরের মধ্যে থাকে ততক্ষণ কি হয় আমার, ততক্ষণ ইলেকট্রন কোনো শক্তি বিকিরণ অথবা শোষণ করে না, কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না, ঠিক আছে, বুঝতে পারছো। এই কথাটা কিন্তু আমার শক্তি স্তর ধারণার মধ্যে আছে। এর পরবর্তীতে খেয়াল করো যে কৌণিক ভরবেগ সংক্রান্ত মতবাদ, কৌণিক ভরবেগ সম্পর্ক। উনি কি বলছেন যে একটা ইলেকট্রন যখন একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে তার মধ্যে কি দেখা যায়, এটা কৌণিক ভরবেগ দেখা যায়, এবং কৌণিক ভরবেগটা একটা স্পেসিফিক রাশির সমানুপাতিক হয়। কি বলছেন, কৌণিক ভরবেগকে যদি আমরা এল দিয়ে লিখি, এটাকে লেখা হয় এম ভি আর, ইলেকট্রনের ভর, ইলেকট্রনের বেগ, আর যেই কক্ষপথে ঘুরতেছে সেই কক্ষপথের ব্যাসার্ধ সমান। এটা কি, এটা হচ্ছে আমার এইচ বাই এটা হচ্ছে তোমার আমার কার সমান, এটা হচ্ছে আমার সমান NH বাই 2 পাই। অর্থাৎ আমার এই যে কৌণিক ভরবেগ এটা L, এটা কার সমানুপাতিক, N এর সমানুপাতিক, অর্থাৎ আমার শক্তি স্তরের সমানুপাতিক, কত নম্বর শক্তি স্তরে ঘুরতেছে তার সমানুপাতিক কৌণিক ভরবেগটা। এবং এখান থেকে আমরা লিখতে পারি কি L ইজ ইকুয়াল টু H বাই 2 পাই, এটা আমাকে ধ্রুবক ইন্টু N, দ্যাট মিনস সমান সমান থেকে MVR। এটা হচ্ছে আমার রাদারফোর্ড পরমাণু মডেল থেকে কৌণিক ভরবেগের ধারণা। সবাই জিনিসটা বুঝতে পারছি, কিনা কমেন্টে জানাও, ঠিক আছে। এবং এইচ এর মান, এইচ কি, এই হচ্ছে আমার এখানে প্লাঙ্কের ধ্রুবক, 6.626 ইন্টু 10⁻⁻34, ঠিক আছে। ওকে, শক্তির বিকিরণ বিষয়ক মতবাদ, উনি একটা কথা বলছেন, সেটা হলো যে পরমাণুতে যখন ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট শক্তি স্তরে ঘূর্ণায়মান থাকে তখন তারা কি করে না, তারা কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। কিন্তু যেই মাত্র কোনো পরমাণু একটা নির্দিষ্ট শক্তি স্তর থেকে অন্য একটা শক্তি স্তরে জাম্প করে, মনে করো একটা ইলেকট্রন এই শক্তি স্তরে ছিল, সে কি করে জাম্প করে অন্য একটা শক্তি স্তরে গেল, সে জাম্প করে উচ্চ শক্তি স্তরে যাবে, নিচের শক্তি স্তরটা বা যেই শক্তি স্তরটা নিউক্লিয়াসের বেশি কাছাকাছি সেটাকে নিম্ন শক্তি স্তর বলি, আর যেটা নিউক্লিয়াস থেকে দূরে সেটাকে আমরা কি বলি, উচ্চ শক্তি স্তর বলি। এই যখন নিম্ন শক্তি স্তর থেকে কোনো ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে যায় তখন সে কি করে, তখন সে আমার বাইরে থেকে কি করে, শক্তি শোষণ করে। আর এই যে ইলেকট্রনটা যদি তোমার উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে, কি বললাম, এই যে উপরে শক্তি স্তরে ছিল, এইখান থেকে সে নেমে নিচে শক্তি স্তরে আসলো, তখন সে কি করবে, তখন সেই যেই শক্তিটা শোষণ করে উপরে গেছিল সেই শক্তিটা সে কি করবে, সে বিকিরণ করে দিবে, বিকিরণ, ঠিক আছে। এইটা হচ্ছে তার ধারণা বা রাদারফোর্ড মডেলের
একটা পোস্টুলেট, যেখানে কি বলছেন, ইলেকট্রনগুলো শক্তি শোষণ বা বিকিরণ করতে পারে কখন, যখন তাই শক্তি স্তর পরিবর্তন করে। কিভাবে পরিবর্তন করে? যদি সে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, সেই শক্তি শোষণ করবে, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে ইলেকট্রন শক্তিটা বিকিরণ করে দিবে, ঠিক আছে। এবং এই শোষিত বিকিরণ শক্তির মান কত? এই শোষিত শক্তিকে আমরা ডেল্টা ই দিয়ে লিখি, এটাকে E1 মাইনাস E2 দিয়ে লেখা হয়, সমান সমান কি? সমান সমান হচ্ছে কি এইচ মিউ। এইচ মিউ, মিউটা কি? ইলেকট্রনটা যেই তরঙ্গ আকারে শক্তিটা শোষণ বা বিকিরণ করছে, এই তরঙ্গের কম্পাঙ্ক। ইলেকট্রন কিন্তু বর্ণালী আকারে বা আলোক তরঙ্গ আকারে শক্তিকে শোষণ বা বিকিরণ করে। এই যে আলোক তরঙ্গটা, তার একটা কম্পাঙ্ক আছে না? এই কম্পাঙ্কটা হচ্ছে এখানে লিখছি এইচ মিউ। এই মিউকে আমরা লিখতে পারি সি বাই ল্যামডা। সিটা কি? সিটা হচ্ছে কি আমার আলোর বেগ, আর ল্যামডা কি? ল্যামডা হচ্ছে আমার আলোর তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। যেই তরঙ্গ আকারে সে গ্রহণ করতেছে, এটা তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। এইটা হচ্ছে আমার বোর মডেল সম্পর্কে, বোর মডেল থেকে পাওয়া শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কে ধারণা। আশা করি জিনিসটা সবাই বুঝতে পারছো। সবাই এইটুকু পর্যন্ত কি ক্লিয়ার? সবাই এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা জানাতো ভাইয়া। আমরা এখনই ম্যাথে চলে যাব। আমরা এখনই ম্যাথে চলে যাবো এবং বেশ ইন্টারেস্টিং কিছু ম্যাথ করবো আমরা। দেখো এখন এই বোর মডেল সম্পর্কে আমাদের কিছু বিশেষ প্রাপ্তি আছে। কি কি প্রাপ্তি? এই বোর মডেল থেকে আমরা কোনো একটা পরমাণুর যে কোনো শক্তি স্তরের আমরা ইলেকট্রনের শক্তি, বেগ এবং ব্যাসার্ধ সম্পর্কে ধারণা পাইছি, ঠিক আছে, ধারণা পেয়ে গেছি। এখন কথা হইলো, এই যে শক্তি কার জন্য প্রযোজ্য? এটা সবার জন্য প্রযোজ্য? এইটা মেইনলি প্রযোজ্য হাইড্রোজেন পরমাণুর জন্য। হাইড্রোজেন পরমাণুর জন্য। কিন্তু তার সাথে আর কার কার জন্য প্রযোজ্য? আর প্রযোজ্য হচ্ছে আমার এক ইলেকট্রন বিশিষ্ট, আবার বলি, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু অথবা আয়ন, এর জন্য কিন্তু এটা প্রযোজ্য, ঠিক আছে। এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা কি হইতে পারে? একটা হচ্ছে হাইড্রোজেন, আর কে কে হবে? আর হবে হচ্ছে আমাদের লিথিয়াম 2+, হিলিয়াম প্লাস, আর বেরিলিয়াম 3+। এদের জন্য আমরা কি এটা প্রযোজ্য। আচ্ছা আমাকে বলো তো, আলফা কণিকার জন্য কি এই বোর মডেলের সূত্রগুলো প্রযোজ্য কিনা? কমেন্টে জানাও তো, আলফা কণার জন্য প্রযোজ্য কিনা একটু আমাকে জানাও। আলফা কণার জন্য প্রযোজ্য কিনা বোর মডেল? তো আমি কি জানলাম এখান থেকে? এখানে জানতে পারছি আমরা যে ইলেকট্রনের শক্তি, বেগ বা ব্যাসার্ধ যে কোনো শক্তি স্তরে আমরা বের করতে পারি বোর পরমাণু মডেলের সাথে। শক্তিগুলো কি? যে আমার যে কোনো শক্তি স্তরের শক্তিটা কি হবে? শক্তিটা হচ্ছে কি আমার -z² × 2.18 × 10⁻18 ডিভাইড বাই n², ঠিক আছে। অথবা যেটাকে আমরা (13.6) × z² / n² ইলেকট্রন ভোল্টও লিখতে পারি, ঠিক আছে। দুইটা ইউনিটে লেখা যায়। বেগের ক্ষেত্রেও সেম, 2.19 × 10⁻6 ডিভাইড বাই n, অর্থাৎ n-তম শক্তি স্তর কত আমার শক্তি স্তরে আছে, ওই শক্তি নাম্বার দিয়ে বেগটাকে ভাগ করে দিব। আচ্ছা আমাকে বলতে হবে এই ভ্যালুগুলো আসলে কি মিন করে? এই যে ভ্যালুগুলো আমি লিখলাম এখানে, এই কনস্ট্যান্ট ভ্যালু এখানে লিখলাম, এই ভ্যালুগুলো কি মিন করে একটু বলতে পারবো আমাকে কমেন্টে? দুইটা প্রশ্ন করছি, ঠিক আছে। একটা হচ্ছে হিলিয়াম আমার হাইড্রোজেন পরমাণু মডেলের জন্য যে এই সূত্রগুলা আমাকে বোর মডেল থেকে পেয়েছি আমরা, সেই সূত্রগুলো ফলো করে কিনা। আরেকটা বিষয় হলো আমার কি বললাম, এই যে দাগ দেওয়া ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো আসলে কি মিন করে, এটা আমার কমেন্টে জানাও। ওকে, দেখো আমাদের প্রথম ম্যাথ চলে আসছে, ঠিক আছে। দেখো প্রশ্নটা মনোযোগ দিয়ে খেয়াল করো। হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ নির্ণয় করো এবং নিউক্লিয়াসকে ঘিরে এই ইলেকট্রনটি প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করে তা নির্ণয় করো। প্রশ্নটা ভালো মতো খেয়াল করো। প্রশ্ন বলা আছে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ নির্ণয় করো এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই ইলেকট্রনটি প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করে, মানে এক সেকেন্ডে কয়টা আবর্তন দেয়, এটা আজকে আমি বের করতে বলছে, ঠিক আছে। ওকে, দেখো আগে এখানে পরিচয় জেনে নেই। দেখো এই যে এই ভ্যালুগুলো কি মিন করে জানো? এই ভ্যালুগুলো মিন করে মেইনলি এইটা হচ্ছে আমাদের E1, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তি স্তরে যখন ইলেকট্রন থাকে তার কি পরিমাণ শক্তি, ঠিক আছে। এটা কি? এটা মিন করে আমার
হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তি স্তরে যখন ইলেকট্রনটা থাকে তার মধ্যে মানে কি পরিমাণ বেগ থাকে, আর এইটা মিন করে কি হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ। ঠিক আছে, হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। ঠিক আছে, ওকে, খেয়াল করো এইখানে দেখো আমাকে বলছে যে হাইড্রোজেন তৃতীয় কক্ষপথে আবর্তন একটা বেগ নির্ণয় করো। তো আমি বেগটা বের করার শুরু করি। দেখো আমরা জানি কি যে কোনো শক্তি স্তরের বেগ ভি এন সমান সমান কি v1, এটা প্রথম শক্তি স্তরের বেগ। আবার লিখি vn সমান সমান কি হবে হচ্ছে আমার v1 ডিভাইডেড বাই n। v1 ডিভাইড বাই n, n কি শক্তি স্তরের নাম্বার আর v1 হচ্ছে প্রথম শক্তি স্তরের বেগ, তাই না? আচ্ছা এখন খেয়াল করো v1টা কত পাইছিলাম আমরা আগের বার? v1টা পাইছিলাম আমরা 2.19 ইন্টু 10⁶। ঠিক আছে, আর nটা কত? n হচ্ছে আমার এই শক্তি স্তরের কত? তৃতীয় শক্তি স্তর। এখানে এর জন্য n ইকুয়াল টু কত হবে? 3 হবে। তো আমরা 3 বসাই দিই। জেড স্কোয়ার, জেডটা কি বলতো? জেডটা হচ্ছে আমার এখানে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, দেখো এখানে হাইড্রোজেনের জন্য যেটা বলছে জেড কত, যেটা বলছে 1 হোল স্কোয়ার, দ্যাট মিনস লিখতে পারি এখানে 2.19 ইন্টু 10⁶ ডিভাইড বাই 3। ঠিক আছে, তো এটার আনসার কত হবে? ইজিলি কিন্তু আমরা ভাগ করতে পারি। এখানে 2.19কে 3 দিয়ে ভাগ করলে কত আসবে? দেখবে আসবে আমার অ্যারাউন্ড আসবে এখানে আমার 0.74 ইন্টু 10⁶ এরকম সামথিং আসবে। কত? মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 0.74 10⁶ মিটার পার সেকেন্ড এরকম একটা ভ্যালু আমার এখানে আসবে। ঠিক আছে, এরপর দেখো আমার কি বলছে, নিউক্লিয়াসে ঘিরে এই ইলেকট্রন প্রতিসরণ কতবার আবর্তন করে। দেখো নিউক্লিয়াসে আবর্তন যদি করতে হয় তাহলে আমার কোথায় আবর্তন করতেছে তার একটা পরিধি প্রয়োজন হবে না? তার পরিধিটা প্রয়োজন হবে। দেখো এখন আমরা বের করি আমার তৃতীয় শক্তি স্তরের পরিধি। পরিধি যদি দরকার হয়, পরিধি সূত্র কি? পরিধি সূত্র হচ্ছে আমাদের 2πr, তারপরে আর লাগবে আগে। তা আর বের করে ব্যাসার্ধ বের করতে হবে আমাকে। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে কি আমার r3 সমান সমান r0 ইন্টু n স্কোয়ার। r0 কত? r0টা ছিল আমার এখানে, r0টা ছিল আমাদের এখানে 0.529 ইন্টু 10⁻⁻10। আর n কত? তৃতীয় শক্তি মানে কি 3 স্কোয়ার মানে 9। তো এটাতে গুণ করলে পাবো এখানে আনসার হবে তোমার 4.7 ইন্টু 10⁻⁻10। ঠিক আছে, 4.7 ইন্টু 10⁻⁻10। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো জিনিসটা। 4.7 10⁻⁻10। ওকে, এখন দেখো আমরা শক্তিস্তর ব্যাসার্ধ জানলাম, আমরা বেগ জানলাম, আমরা পরিধিটা বের করি। পরিধি কত? পরিধি আমরা জানি 2πr3। এই r3টাই বের করবো আমরা। r3টা বের করছি 2 ইন্টু 3.1416 ইন্টু আর কত? আর হচ্ছে আমার 4.7 ইন্টু 10⁻⁻10। ঠিক আছে, এটা আমার আনসার হচ্ছে মিটারে আসবে। ঠিক আছে, এটা আনসার হচ্ছে মিটারে। সো ক্যালকুলেট করলে আমরা আনসারটা পেয়ে যাবো এখানে। ওকে, তো আমরা ক্যালকুলেট করি ধীরে সুস্থে। আমরা ক্যালকুলেট করলে কিন্তু এটা আনসারটা পেয়ে যাব। ওকে, সবাই ক্যালকুলেট করে জানাতো কত আসছে আনসারটা। এইটার আনসারটা আসবে অ্যারাউন্ড আমাদের 2.99 ইন্টু 10⁻⁻10। ঠিক আছে, 2.99 10⁻⁻10 মিটার। ওকে, আশা করি বুঝতে পারছো। -9 হবে এটা, -9 মিটার। ঠিক আছে, এখন তো পরিধি পেয়ে গেছি। এইখান থেকে আমাদের যদি কি বের করতে হয় বলতো? আমাদের যদি আবর্তন সংখ্যা বের করতে হয়, মনে রাখবা আবর্তন সংখ্যা মানুষ কি সময় মনে রাখবা, বেগ ডিভাইডেড বাই পরিধি।
কোনো একটা বৃত্তাকার পথে মোট আবর্তন সংখ্যা কী হবে, বেগ ডিভাইডেড বাই পরিধি, এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এখন বেগ কত ছিল আগেরটায়, বেগ ছিল আমার 0.74 × 10⁶, 0.74 × 10⁶। আর পরিধি কত পাইছি আমি, পরিধি পাইছি 2.99 × 10⁻৯, 2.99 × 10⁻৯। ঠিক আছে, এতবার সে কী করবে, আবর্তন করে প্রতি সেকেন্ডে। অবশ্যই এটা কত হবে, প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা। ঠিক আছে, প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যার সূত্র হচ্ছে এইটা। ওকে ওকে, তাইলে আনসারটা দাও তো তোমরা, যারা ক্যালকুলেট করে ফেলছো তারা কমেন্টে আনসার জানায় দাও, আনসারটা কত হবে এখানে। হ্যাঁ, খেয়াল করে দেখো, এর মধ্যে সিম্পলিফাই করি একটু জিনিসটাকে, হবে 7.4 × 10⁶ ডিভাইড বাই 10⁵ হবে তখন জিনিসটা, সরি 10⁷ হয়ে যাবে জিনিসটা অ্যাকচুয়ালি, 7 এখানে আসবে 2.99 × 10⁻৯, হিসাব করে দেখবো আসবে 2.43 × 10⁻14 এত পার সেকেন্ড। এর মানে কি, এতগুলো সে আবর্তন দেয় নিউক্লিয়াসকে কেন্দ্র করে। ঠিক আছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরার সময় সে এতগুলো আবর্তন তৈরি করে। বলো ম্যাথটা ক্লিয়ার কিনা, এই ম্যাথটা বুঝতে পারছো? এইরকম ম্যাথে কিন্তু মাঝে মধ্যে অ্যাডমিশন টেস্টে আমাদের আসে। ঠিক আছে, তখন তো ভ্যালুগুলো একটু যদি ক্যালকুলেটর অ্যালাউড না থাকে, ভ্যালুগুলোকে সিম্পলিফাই করে দিবে। হ্যাঁ, এইভাবে কিন্তু আমাদের প্রশ্নগুলো আনসার করতে হবে। বুঝতে পারছো? স্যার বুঝতে পারছো কিনা কমেন্টে জানিয়ে দাও, বুঝতে পারছো কিনা কমেন্টে জানিয়ে দাও। ওকে ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। তো আমরা পরের ম্যাথে যাই। দেখো এখন তো হাইড্রোজেন পরমাণু চতুর্থ কক্ষপথে পরিভ্রমণ করে একটি ইলেকট্রনের বেগ কত, হাইড্রোজেন পরমাণু চতুর্থ কক্ষপথে পরিভ্রমণ করে একটি ইলেকট্রনের বেগ কত বের করতে বলতে। দেখো আমরা আগেই দেখছি আমার যে কোনো শক্তি স্তরে ইলেকট্রনের বেগ কত, Vn সমান সমান কী হবে আমাদের, V1 ডিভাইড বাই n। V1 কত, V1 হচ্ছে আমাদের কত আমরা জানি 2.19 × 10⁶, n কত 4। আনসার কত হবে, কাটাকাটি করলে বুঝতে পারতেছি আমরা কত হবে আনসার, হচ্ছে কি তোমার অ্যারাউন্ড 0.5354 × 10⁶ m/s। ঠিক আছে, এটাই আমার আনসার এখানে। বুঝতে পারছি না জানাও, বুঝতে পারছে কিনা জানাও, ক্লিয়ার জিনিসটা? ওকে, ভেরি গুড, ক্লিয়ার। দেখো পরের প্রশ্নটা, একটি পরমাণু দুটি শক্তি স্তরের শক্তির পার্থক্য 35.64 × 10⁻20। শক্তির পার্থক্য এত, তবে একটি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে একটি ইলেকট্রন পতন ঘটলে বিকিরিত আলোর কম্পাঙ্ক বের করো, বিকিরিত আলোর কম্পাঙ্ক বের করো। দেখো আমরা জানি যে একটা উচ্চ শক্তি স্তর থেকে যদি নিম্ন শক্তি স্তরে কোনো ইলেকট্রন নেমে আসে তখন কি হবে, এখান থেকে শক্তি বিকিরণ হবে। এই বিকিরণ শক্তির মান কত, বিকিরণ শক্তির মান হচ্ছে ডেল্টা ই দিয়ে যে লিখি Hμ, তাই না, Hμ। তাহলে মিউ কত, ডেল্টা ই ডিভাইড বাই H। ডেল্টা ই কত আমার এখানে, ডেল্টা ই হচ্ছে আমার এখানে 35.64 × 10⁻20, 35.64 × 10⁻20। ওকে, এখানে ভাগ করো, কত দিয়ে ভাগ করবে, H দিয়ে, H কত 6.626 10⁻34। দেখো কত আসছে, দেখো তো এখানে আসবে তোমার অ্যারাউন্ড, এটা আসবে তোমার এইদিকে আসছে 10⁻14, উপরে যদি চলে যায় 14 আসবে 10⁻, আর এইখানে আসবে তোমার যদি ভাগ করো 35 দিয়ে 636 5.3 সামথিং আসবে। হ্যাঁ, 5.3 সামথিং আসবে যদি ক্যালকুলেটর ছাড়া করো। দেখছো ক্যালকুলেটর ছাড়াও কিন্তু এটা গেস করা যায় ভ্যালুগুলো। ওকে, আমরা দেখি 6 রে কত দিয়ে কোনো 6 6 36 হয়, উপরে 35 আছে, তো 36-এর একটু কম, 6-এর একটু কম হবে, 5 পয়েন্ট সামথিং হবে, 5.3 বা 5.67 এরকম সামথিং হবে। ঠিক আছে, আশা করি সব জিনিসটা ক্লিয়ার। ওকে, এখন দেখো ডি ব্রগলির সমীকরণ, হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি। দেখো ডি ব্রগলি হলে কি বলছেন, ডি ব্রগলি হচ্ছে আমাদের বলছেন যে ইলেকট্রনের দুইটা ধর্ম থাকে, একটা তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম। ঠিক আছে, ইলেকট্রনের তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম সম্পর্কে তিনি আইডিয়া দিচ্ছেন। ব্যাপারটা কীরকম, উনি দেখাইছেন যে আমরা আইনস্টাইনের সূত্র সবাই জানি, তাই না, আইনস্টাইনের যদি বিশেষ সূত্রটা E = mc², এটা সবাই জানি না। দেখো এটা যদি জানি আমরা, দেখো এখানে লেখা হয় E = mc²।
তাই না? আবার প্লাঙ্কের সূত্র কি দিছে? প্লাঙ্ক দিছে এইচ মিউ, এটা আমি ব্র্যাকেটে লিখে দিই। এইটা হচ্ছে তোমার আইনস্টাইনের সূত্র, আইনস্টাইনের কোয়ান্টাম সূত্র এটা, আর প্লাঙ্কের কোয়ান্টাম সূত্র। তো এইখান থেকে আমরা জানতে পারি কি, এই ধরনের কম্পেয়ার করে কি পাবো আমরা? এইটাও যে এনার্জি, এটাও এনার্জি, তাহলে এইটাকে সমান লিখতে পারি আমরা mc স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ মিউ। আচ্ছা, এখন mc স্কোয়ার সমান লিখতে পারি কি, এইচ মিউকে কি লিখতে পারি, সি বাই ল্যামডা লিখতে পারি। আচ্ছা, এখন এই সি আর এখান থেকে সি স্কোয়ার কাটাকাটি যায়, হবে কি এখানে এম সি ইজ ইকুয়াল টু এইচ বাই ল্যামডা লিখতে পারি। আচ্ছা, এখন পরবর্তীতে দেখা গেছে যে এই সি, এই বেগটা আসলে সকল বস্তুর জন্য প্রযোজ্য, এর মানে কি লিখতে পারি, সি এর জায়গায়, আলোর বেগের জায়গায় আমরা আমাদের নর্মাল বেগটা লিখতে পারি ভি। এখান থেকে আমরা লিখতে পারি কি, লিখতে পারি হচ্ছে গিয়ে এম ভি, যে কোনো বস্তুর ভরবেগ সমান ইলেকট্রনের ভরবেগ হইতে পারে এইচ বাই ল্যামডা। এইটাই হচ্ছে গিয়ে আমার ডি ব্রগলি সূত্রের ইন্টারপ্রেশন। ব্যাপারটা কি, এইখানে এম ভি জিনিসটা কি আমার দেখাতে যায়, এম ভি হচ্ছে আমার ভরবেগ পি, আর এইচ বাই ল্যামডা, ল্যামডা কি আমার তরঙ্গ দৈর্ঘ্য। এই ভরবেগটাকে হচ্ছে আমরা কি বলি, ভরবেগটাকে বলি আমরা হচ্ছে আমাদের কণা ধর্ম, আর ল্যামডা কি বলি আমরা তরঙ্গ ধর্ম। এখানে কি দেখতে পাচ্ছি আমরা, দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের যে এই কণা ধর্ম তরঙ্গ ধর্ম পরস্পর কি ব্যস্তানুপাতিক, কণা ধর্ম আর তরঙ্গ ধর্ম পরস্পর কি ব্যস্তানুপাতিক, তরঙ্গ ধর্ম। ওকে, এই হচ্ছে আমার ডি ব্রগলি সূত্রের মূল আলোচনা। ওকে, সবাই এই জিনিসটা বুঝতে পারছো কিনা বলো, ক্লিয়ার জিনিসটা সবার? ওকে, আশা করি জিনিসটা ক্লিয়ার। এইভাবে কিন্তু পরীক্ষায় বিভিন্ন সূত্রগুলো ডেরিভেশন আসে, ঠিক আছে? যারা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় কিন্তু বিভিন্ন সূত্রের ডেরিভেশন আছে, এবং এই ডি ব্রগলি তরঙ্গ সূত্র সম্পর্কে কিন্তু অলরেডি প্রশ্ন এসে গেছে, ঠিক আছে? অলরেডি কিন্তু এখানে ঢাকা ইউনিভার্সিটিতে 2022 সালে একটা প্রশ্ন এসে গেছে, রিটেনে আসছিল। ওকে, এরকম জিনিস কিন্তু পরীক্ষা আসে মাঝে মধ্যে। ওকে, এখন এখান থেকে জিনিস মজার জিনিস দেখাবো। দেখো, একটা সুন্দর জিনিস, দেখো সবাই দেখে মজা পাবো অনেক। দেখো, আমরা ডি ব্রগলি তত্ত্বে কি জানছি, এইচ বাই, এখান থেকে লিখি, আমরা দেখতে পারি এইচ ডিভাইড বাই ল্যামডা ইজ ইকুয়াল টু এম ভি। ওকে, আবার বোর পরমাণু বলতে কি জানছি আমরা, এম ভি আর ইজ ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই, জানছি না? এখন আমরা কাজ করি, এখানে দেখো, এই এম ভি এইটাকে আমি নিচে নিব, 2 পাইকে উপরে আনবো, পারি না আমরা? এইটাকে যদি উপরে আনি আর এম ভিটাকে যদি নিচে নেই, কি হবে, এখানে হবে 2 পাই আর এখানে হবে কি এন আর যা আছে তাই, এইচ ডিভাইড বাই এম ভি, ওকে, এখন খেয়াল করো, এই যে এই সূত্রটাকে আমি লিখতে পারি না পরের ধাপে লিখতে পারি না এখান থেকে, যে এইচ ডিভাইডেড বাই এম ভি নিচে নিব ইজ ইকুয়াল টু ল্যামডা, এটা লিখতে পারি না আমরা এখানে? তাহলে যেখানে আমি এইচ বাই এম ভি লিখছি, এই জায়গায় কি আমি আবার লিখতে পারি এন ইন্টু এইচ বাই এম ভির জায়গায় ল্যামডা, লিখতে পারি কি না? লিখতে পারি। এই যে সূত্রটা নিয়ে আসলাম, সবাইকে বুঝতে পারছো? আমরা বোর পরমাণু মডেলের সূত্র, কৌণিক ভরবেগের সূত্র এবং ডি ব্রগলি সূত্রকে একসাথে করলাম, এখান থেকে আমরা এই জিনিসটা লিখতে পারি। সবাইকে বুঝতে পারছো? যদি বুঝে থাকো তখন বলো এই যে কি মিন করতেছে, এই জিনিসটা 2 পাই আর, এই রাশিটা আমাকে মিন করতেছে কি জানো? এটা মিন করতেছে আমার ইলেকট্রনের কক্ষপথের বা শক্তি স্তরের কি কক্ষপথের পরিধি, আর এই ল্যামডা হচ্ছে কি আমার তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, একটা পূর্ণ তরঙ্গ তৈরি হওয়া। একটা পূর্ণ তরঙ্গ তৈরি হইতে যেই পরিমাণ আবর্তন হয়, যেই পরিমাণ পথ অতিক্রম করতে হয়, তাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলি না? ওকে, তরঙ্গ দৈর্ঘ্য তাকে আমরা বলি। তাহলে চিন্তা করো, তাহলে আমরা বলতে পারি এই যে একটা শক্তিস্তর যদি এইটা হয়, এটা একটা শক্তিস্তর, এবং আমি বললাম এইটা কত নম্বর শক্তিস্তর, এটা হচ্ছে কি আমার n ইজ ইকুয়াল টু, এটা আমরা বলতে পারি n সমান সমান কত, n সমান সমান ধরলাম আমি এটা
3 মানে তৃতীয় শক্তি স্তর বা তৃতীয় কক্ষপথ, ঠিক আছে? তাহলে আমাকে বলো তো তৃতীয় কক্ষপথ যদি এটা হয়ে থাকে তাহলে আমাকে বলো এইখানে একটা ইলেকট্রন কিভাবে ঘুরবে? এইখানে ইলেকট্রনটা টোটাল 4টা পূর্ণ তরঙ্গ তৈরি করবে, 4টা পূর্ণ তরঙ্গ তৈরি করবে। জিনিসটা কিরকম হবে? দেখো খুব সুন্দর একটা চিত্র হবে। এখন দেখো এইখান থেকে ইলেকট্রন যাত্রা শুরু করলো, তাহলে এই একটা পূর্ণ তরঙ্গ তৈরি করলো, এই একটা পূর্ণ তরঙ্গ তৈরি করলো, এই একটা পূর্ণ তরঙ্গ তৈরি করলো, এই একটা পূর্ণ তরঙ্গ তৈরি করলো। বুঝতে পারছো? এইভাবে আমার চিত্র পারফেক্ট হয় নাই, বাট এরকম হচ্ছে ইলেকট্রনটা ঘুরবে, ঠিক আছে? এই একটা তরঙ্গ, এই একটা তরঙ্গ, আরেকটা তরঙ্গ, এই আরেকটা তরঙ্গ। এইভাবে কোনো একটা শক্তিস্তরে যদি আমার কোয়ান্টাম সংখ্যা বলে দেয় বা কত নাম্বার শক্তিস্তর, ওটা যে এনএস 4 হবে, সরি 4 হলে এরকম হইতো, 4 হলে এরকম হইতো। আর 3 হয় তাহলে কিরকম হবে? আমরা আরেকটা পেজে দেখাই। এনএস যদি 3 হয় তাহলে জিনিসটা কিরকম হবে? তা তখন জিনিসটা দাঁড়াবে এরকম যে এই একটা সরি এই একটা তরঙ্গ, এই একটা তরঙ্গ, এই একটা তরঙ্গ। এনএস 3 এর জন্য এইটা হবে, আর 4 এর জন্য কি হবে? এইটা হবে, ঠিক আছে? আশা করি জিনিসটা সবাই বুঝতে পারছো। সো এইভাবে হচ্ছে কি আমাদের প্রত্যেকটা ফর্মুলাকে আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, এবং এইভাবেই কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো আসে, একটু ঘুরায় দেয়, এবং সেগুলো যেন আমাদের ভুল না হয় সেই জন্যই কিন্তু আমাদের ক্লাস। আজকের কাছে আমরা মেইনলি ট্রাই করবো অ্যাডমিশনের জন্য এই ফাউন্ডেশনটা তৈরি করা, বেসিকের যে অ্যাডমিশন প্রশ্ন কীভাবে আসতে পারে, কীভাবে আমাদের চিন্তা করতে জানতে হবে একটা সূত্র সম্পর্কে, সেটা আমরা দেখব, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, এরপর দেখো আমাদের হাইজেনবার্গ অনিশ্চয়তা। সেখানে কি বলছে? এটা খুব সহজ। আমাদেরকে বলা হয়েছে যে ডেল এক্স আর ডেল পি, একটা হচ্ছে আমাদের ভরবেগ আর একটা হচ্ছে তোমার অবস্থান। এটা হচ্ছে ভরবেগ, এটা হচ্ছে আমার অবস্থান, ঠিক আছে? এই দুটো রাশির কার থেকে কি? এইটা হচ্ছে তোমার h/4π এর সমান। এটা হচ্ছে হাইজেনবার্গের ফর্মুলা। এটাকে আমরা এইভাবে লেখা হয় ডেল এক্স ডেল পি h/2। মানে এইচ বারটা কি? এইচ বারটা হচ্ছে আমার h/2π, ঠিক আছে? এইটা হচ্ছে মিলে আমার হাইজেনবার্গের অনিশ্চয়তা সূত্র, ঠিক আছে? এইটাই আমার জানতে হবে এখান থেকে, ঠিক আছে? এখন তো স্ক্রোডিঞ্জারের মডেল। স্ক্রোডিঞ্জার কি বলছে? স্ক্রোডিঞ্জার মিলে একটা ফর্মুলা দিয়েছেন আমাদেরকে, এটা কি? যেটা হলো মেইনলি আমাদের এরকম, এই ফর্মুলা স্ক্রোডিঞ্জার দিয়েছেন আমাদেরকে। এখানে মিলে কি বলছে দেখো, এখানটা একটা টেক ওয়ে জিনিস আছে, সাই। এই সাই জিনিসটা কি? এই সাই জিনিসটা হলো আমাদের, এইটা হচ্ছে আমাদের ইলেকট্রনের তরঙ্গ ফাংশন, বা আরো যদি সহজে বলি এটা হচ্ছে তরঙ্গর বিস্তার। কোনো একটা তরঙ্গ যদি তৈরি হয় তখন আমরা জানি কি, একটা তরঙ্গ তৈরি হওয়ার সময় বিস্তার তৈরি করে না? এই একটা তরঙ্গ যদি এরকম যায় তাহলে এই জিনিসটা কি বলি? বিস্তার বলি না আমরা? তার এটাকে আমরা বিস্তার বলি। এই যে বিস্তারটা, এই বিস্তার রাশিটাকে বলা হয় তোমার সাই। এখন সাই থেকে আছে সাই স্কোয়ার। সাই স্কোয়ার জিনিসটা একটা ইম্পর্টেন্ট। এই সাই স্কোয়ার যখন তুমি দিবা তখন জিনিসটা এই গ্রাফটা কিরকম হয়ে যাবে? এরকম হয়ে যাবে না? সাই স্কোয়ার দিলে এই সাই স্কোয়ার রাশির একটা স্পেশাল সিগনিফিকেন্স আছে। এই সাই স্কোয়ার জিনিসটা মিন করে, এই সাই স্কোয়ার জিনিসটা মিন করে আমার ইলেকট্রন এর প্রাপ্তির সম্ভাবনা, প্রাপ্তির সম্ভাবনা, ঠিক আছে? ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা। এই সম্ভাবনা মানে কি? একটা ইলেকট্রন একটা জায়গায় কোথায় পাইতে পারে, কতটুকু পাওয়া যেতে পারে, সম্ভাবনা কতটুকু, কত পার্সেন্ট, এইটা আমার সাই স্কোয়ার দিয়ে মিন করে। আচ্ছা, এই সম্ভাবনা কি হইতে পারে? সম্ভাবনা দুই রকম হইতে পারে, ম্যাক্সিমাম মিনিমাম যদি চিন্তা করি দুটো হইতে পারে। একটা হচ্ছে তোমার সম্ভাবনা 100%, আর হইতে পারে কি 0%। এই দুটো হচ্ছে মেইন ফোকাস আমাদের। এর মাঝখানে হইতে পারবার মেইন ফোকাস এইটা। আচ্ছা, যারা সম্ভাবনা পড়ছো তোমরা ম্যাথমেটিক্সে, বলো তো 100% জিনিসটা কি মিন করে? 100% জিনিসটা কি মিন করে? সময় 100% বলতে বোঝায় কি? 1, তাই বোঝায় না? যারা হায়ার ম্যাথে সম্ভাবনা পড়ছো ক্লাস 9-10-এ, 100% বলতে বোঝায় কিন্তু 1। এই যখন সাই স্কোয়ারের ভ্যালু, এই সাই স্কোয়ারের ভ্যালু 1 হয় তখন ওই জায়গাটাকে আমরা কি বলি? পরমাণুর মধ্যে কোনো একটা জায়গায় তুমি সাই মেজার করলা, এটা খুব বড় একটা তোমরা শিখবা কেমন মেজার করতে হয়, বা এখন বেসিকটা জানো। যদি সাই স্কোয়ার মেজার করা হয় তখন এবং তুমি ভ্যালু 1 পাও, সেই জায়গাটা আমরা বলি কি? অরবিটাল। আমরা বলি সেটাকে অরবিটাল, ঠিক আছে? আর যখন 0 পাওয়া যায়, 0 হয় ওইখানে, বা কোনো মানে কি ইলেকট্রন পাওয়ার কোনো সম্ভাবনা নাই, ওই জায়গাটা বলা হয় আমাদের নোড, বলা হয় নোড, ঠিক আছে? ওটাকে আমাদের বলা হয় নোড। জিনিসটা বুঝতে পারছো সবাই? সবাইকে এই জিনিসটা বুঝতে পারছো কিনা?
আমাদের এই ক্লাসগুলো সবই রেকর্ড থাকবে আমাদের ফেসবুক পেজে, তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবা, রেকর্ড বারবার দেখার সুযোগ আছে, সমস্যা নাই। অলসো তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবা, ঠিক আছে, যাতে আমরা সবাই মিলে ক্লাসগুলো করতে পারি। আমাদের রেগুলার লাইভ ক্লাস চলবে, ঠিক আছে, রেগুলার লাইভ ক্লাস হবে তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত ইনশাল্লাহ। ওকে, এইটুকু সবাই ক্লিয়ার কিনা, এই কনসেপ্টটা সবাই বুঝতে পারছো কিনা যে সাই এবং সাই স্কয়ার কি মিন করে? সাই স্কয়ার একটা রাশি, একদম সহজভাবে বলি, সাই স্কয়ার একটা রাশি, এটা কি বোঝায় আমাদেরকে? কোন একটা পরমাণুর মধ্যে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা বোঝায়। এই সম্ভাবনা কি হইতে পারে? আইদার ম্যাক্সিমাম নাহলে মিনিমাম। এখন যদি 100% কোথায় হয় ইলেকট্রন সম্ভাবনা, ওই অর্থাৎ যার ভ্যালু 1 ওটাকে কি বলি? অরবিটাল বলি, এবং যেখানে 0 ওটা কি বলি? নোড বলি। এইটুকু সবাই ক্লিয়ার কিনা বাবা? বলো তো আমাকে একটু, এই জিনিসটা সবাই ক্লিয়ার কিনা? ওকে, আশা করি সবাই জিনিসটা ক্লিয়ার। হ্যাঁ, বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবা, ঠিক আছে। এবং দেখো আইসোটোপ নিয়ে পড়াশোনা করবে, পরমাণু রাশি মানে পড়াশোনা। দেখো আইসোটোপ জিনিসটা কি আমাদের বলো তো? আইসোটোপ হচ্ছে তোমার যে পরমাণু, তাদের কি সমান? প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান, ঠিক আছে। প্রোটন সংখ্যা যদি সমান হয় এর মানে কি? এই জিনিসগুলো কি হয়? এরা তোমার যেটা হয় সেটা হচ্ছে একই পরমাণু হয়, একই পরমাণু হয়। এখন কথা হইল প্রোটন সংখ্যা সমান, এর মানে কি? এর সাথে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো ওদের ভর সংখ্যা কি হয়? ভিন্ন হয়, ভর সংখ্যা ভিন্ন হয়। ভর সংখ্যা ভিন্ন মানে কি? তার কি ভিন্ন? তার মেইনলি তার নিউট্রন সংখ্যাটা ভিন্ন, নিউট্রন সংখ্যা তার কি হয়? ভিন্ন হয়। এখন বলো তার ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, এখন জিনিসটা কিরকম দাঁড়ালো? দাঁড়ালো জিনিসটা এরকম যে আমার একই পরমাণু বা একই মৌলের, একই পরমাণু না বলে যেটা বলা হচ্ছে একই মৌল, একই মৌলের যারা ভিন্ন পরমাণু, যাদের কি সমান? যাদের প্রোটন সংখ্যা সমান, অর্থাৎ সেম মৌল কিন্তু ভর সংখ্যা ভিন্ন, ঠিক আছে। এই যে ভর সংখ্যা ভিন্ন, এরকম আইসোটোপ, এরকম বিভিন্ন আইসোটোপ প্রকৃতিতে বিদ্যমান। যেমন কি হইতে পারে? যেমন হইতে পারে কার্বন 12, কার্বন 13, কার্বন 14, ঠিক আছে। হাইড্রোজেনের এরকম অনেকগুলো আইসোটোপ আছে। হাইড্রোজেনের যদি 1, 1, 2, 3 এরকম আইসোটোপ সম্ভব। আর আইসোটোপ নিয়ে কেন পড়াইলাম? পড়ানোর কারণ হলো পরের চ্যাপ্টারটা। দেখো পরমাণু গঠনের রাশিমালা, তো পরমাণু গঠনের আমাদের কয়েকটা রাশি জানতে হয়। সেটা হলো একটা জিনিস বলো, তোমরা আগে আমাকে বলবা, আমি 3টা শব্দ লিখবো, তোমরা এটা কমেন্টে এক্সপ্লেন করবা, ঠিক আছে। কমেন্টে আমাকে এক্সপ্লেন করবে। সেটা হলো প্রথম রাশিটা হচ্ছে, একটা হচ্ছে আমাদের এটা হইতে পারে হচ্ছে তোমার পারমাণবিক ভর, হচ্ছে আমাদের পারমাণবিক ভর। আরেকটা হচ্ছে তোমাদের আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর। আরেকটা হচ্ছে তোমাদের গড় আপেক্ষিক পারমাণবিক ভর, ঠিক আছে। আমাকে একটু 3টা রাশি এক্সপ্লেন করতে পারবা কেউ কমেন্টে? 3টা আসলে কি মিন করে? পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক, গড় আপেক্ষিক পারমাণবিক ভর, এই 3টা আসলে কি মিন করে কেউ বলতে পারো কমেন্টে? দেখো পারমাণবিক ভর এই জিনিসটা বলতে কি বোঝায়? এই জিনিসটা বলতে বোঝায় যে মৌলের একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর। অর্থাৎ এর মানে কি দাঁড়ায়? এর মানে দাঁড়ায় তোমার আমার একটা মৌলের কি হবে? মৌলের যে টোটাল প্রোটনের যে ভর, তার সাথে মৌলের ইলেকট্রনের ভর, তার সাথে মৌলের নিউট্রনের ভর আমি কি করব? যোগ করে দেব, নিউট্রনের ভর যোগ করে দেব।
তাহলে আমার কি দাঁড়াবে, আমার একটা পরমাণুর ভর দাঁড়াবে। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পারছো। সো এরপর দেখো আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভরটা হচ্ছে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভরটা কি হবে, এইটা হচ্ছে একটা বিষয়। আপেক্ষিক কথাটা কি বোঝায় বলো তো? আমি একটু আগে বলছি আপেক্ষিক মানে হলো কোনো কারোর সাথে কম্পেয়ার করে, রাইট? কারোর সাথে আমার এটা কম্পেয়ার করে, তুলনা করে আমরা আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করি। দেখো পারমাণবিক ভর একটা পরমাণু ভর কিন্তু অনেক ছোট হয়। একটা পরমাণু ভর আমরা কি জানি, অনেক ছোট একটা ভর হয়। এইটাকে আমরা ইউজ করার জন্য প্রপারলি আমরা কি করি, আমরা একটা রাশির সাথে তুলনা করে সেটাকে আমরা বের করার ট্রাই করি, তাই না? আচ্ছা, এখন তুলনা করে জিনিসটা কি আসবে এটাই আমরা দেখি। আপেক্ষিক পারমাণবিক ভর জিনিসটা হলো যে আমার একটি পরমাণুর ভর, যেখানে পারমাণবিক ভর বলছি আমরা, একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। 1/12 অংশ, এইটা হচ্ছে আমার আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র। আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র, ঠিক আছে? আর গড় আপেক্ষিক পারমাণবিক ভর জিনিসটা কি, এইটা হচ্ছে আমার আইসোটোপের সাথে রিলেটেড। এটা কি, এটাই লেখা হয় যে A m1 plus B m2 plus C m3 ডিভাইডেড বাই 100। এটা জিনিসটা কি, এখানে A B C জিনিসটা কি, A B C এটা হচ্ছে তোমার কি, আমরা পড়ে আসছি আইসোটোপের প্রাপ্যতা কত পার্সেন্টেজে, পার্সেন্টেজ। আর m1 m2 m3 জিনিসটা কি, m2 m3 এর আমার কি, এটা হচ্ছে আমাদের আইসোটোপের ভর, আইসোটোপের ভর। ঠিক আছে, ওকে? এটুকু সবাই ক্লিয়ার কিনা জানো তো? সবাই দেখো এই জিনিসটা সবাই ক্লিয়ার কিনা। ওকে, আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছো। এখন দেখো আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে পড়াশোনা শুরু করবো। আমাদের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট আকর্ষণীয় জায়গাটা কোয়ান্টাম সংখ্যা। এখন খেয়াল করো, এখানে বললাম যে আমাদের কি কি, এর মধ্যে আছে 4টা কোয়ান্টাম সংখ্যা মেইনলি। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা খেয়াল করো, এই যে কোয়ান্টাম সংখ্যাটা বললাম, এইখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা কি মেইন করে, n দিয়ে প্রকাশ করি তাকে আমরা মেইনলি, n দিয়ে প্রকাশ করি। আর n দিয়ে প্রকাশ করার ক্ষেত্রে মান কি, এর ভ্যালু 1 2 3 4 হইতে পারে। এবং আমরা জানি এই যে n এর মানগুলা, এটা কি বলে, একটা শক্তি স্তর বোঝায়। যেমন মনে করো যে 1 হইলে হবে কি, 1 হইলে হবে তোমার k শেল, 2 হইলো কি l শেল, 3 হইলে m শেল, n শেল। ঠিক আছে, এবং এটাতে ভ্যালু মেলে কি বোঝায়, এটা মেলে বোঝায় যে প্রধান শক্তি স্তর আকার সম্পর্কে ধারণা দেয়, শক্তি স্তরের আকার সম্পর্কে ধারণা দেয়। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে। সহকারী কোয়ান্টাম সংখ্যা কি, l দিয়ে লেখা হয় সেটাকে, এর ভ্যালু কত, যে কোনো শক্তি স্তর n এর জন্য, যে কোনো n এর মানের জন্য তার ভ্যালু কত হবে, 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত। এবং এদের কি বোঝায়, এদের মেইনলি বোঝায় আমাদের যে উপশক্তি স্তরে অবস্থান করতেছে তার আকৃতি সম্পর্কে ধারণা দেয়, উপশক্তি স্তরের আকৃতি সম্পর্কে ধারণা দেয়। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। এরপর কি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এখানে এর মান কি হয়, এটাতে m দিয়ে প্রকাশ করা হয়, যেটার মান 0 থেকে +L পর্যন্ত বোঝায়। ঠিক আছে, এবং খেয়াল করো এখানে বলা হয়েছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রন যে উপশক্তিতে অবস্থান করছে সেই উপশক্তিতে ত্রিমাত্রিকভাবে কীভাবে বিন্যস্ত, অর্থাৎ সহজভাবে বলতে গেলে উপশক্তি স্তরের ত্রিমাত্রিক বিন্যাস। এখন এই ত্রিমাত্রিক বিন্যাসের একটা সুন্দর নাম আছে। এই উপশক্তি স্তরটা ত্রিমাত্রিকভাবে কীভাবে বিন্যস্ত, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা মেইনলি বলি আমাদের, এটাকে আমরা মেইনলি বলি অরবিটাল। ঠিক আছে, এটাকে আমরা মেইনলি বলি অরবিটাল। আশা করি সবাই বুঝতে পারছো। এই অরবিটাল সংখ্যা ধারণা দেখে আমাদের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আর স্পিন কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি, স্পিন কোয়ান্টাম সংখ্যা হলো আমাদের ইলেকট্রন, এটা মান +12 থেকে -12 হয়, +12 -12 হয়। ইলেকট্রন নিজ অক্ষের চারিদিকে, অক্ষের চারিদিকে তার ঘূর্ণনের প্রকৃতি, অক্ষের চারিদিকে তার ঘূর্ণনের প্রকৃতি, এই সম্পর্কে আমার একটা আইডিয়া দেয়। ঠিক আছে, এই কোয়ান্টাম সংখ্যা বুঝতে পারছি। এখন আমরা একটু পড়াশোনা করে ট্রাই করি। দেখো ওকে, দেখো এই যে অরবিটাল কথাটা বললাম, দেখো উপশক্তি স্তর জিনিসটা কি, উপশক্তি স্তরগুলো হচ্ছে L, মানে আমরা L দিয়ে কি বোঝাই, আমাদের L দিয়ে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা বোঝাই, সহকারী কোয়ান্টাম সংখ্যা বোঝাই L দিয়ে। আচ্ছা, এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা বোঝাচ্ছি আমরা,
এর ভ্যালু কীরকম হয় আমরা বলছি n এর জন্য তার ভ্যালু n-1 পড়ো, 0 থেকে n-1 পড়ো। তার মানে এল এর ভ্যালু কী কী হইতে পারে, আমরা জানি 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, তাই না? এই 0 দিয়ে কী বোঝায় আমাদের একটা উপশক্তি স্তর বোঝায়, উপশক্তি স্তর বোঝায়। এই উপশক্তি স্তর ভ্যালু কত, যদি 0 হয় এস উপশক্তি স্তর 1 হলে পি, 2 হলে ডি, আর 3 হলে এফ, ঠিক আছে? আচ্ছা, এখন আসে আমাদের এম, এটাতে কি বোঝাচ্ছে আমাদের চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এটা আমাকে বোঝায়, ঠিক না? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এটার ভ্যালু কি হতে পারে, এর ভ্যালু তোমার এল এর উপর ডিপেন্ড করে, যার ভ্যালু কত 0 থেকে মানে সহজে লিখি প্লাস এল থেকে মাইনাস এল পর্যন্ত। তাহলে আমি যদি কোনো এল ধরি, মনে করি এল এর ভ্যালু হচ্ছে তোমার 2 ধরলাম, তাহলে এম এর ভ্যালু কত কত হতে পারে, এম এর ভ্যালু হবে হচ্ছে তোমার +2, +1, 0, -1, -2, তাই না? এর যদি হয় এগুলো আমার কী মিন করে, আমরা একটা অরবিটাল মিন করে, অরবিটাল মিন করে। তো মনে করো এর জন্য আমার ভিন্ন অরবিটাল হইতে পারে। 2 দিয়ে মিলে কাকে বোঝাচ্ছে, আমার ডি উপযুক্ত বোঝায়, ডি উপযুক্ততে 5টা অরবিটাল সে বোঝাবে, ঠিক আছে? তো মনে করো ডি 5টা ডি হইতে পারে। এর রেগুলার ভ্যালু বলাটা একটু টাফ, এটা আরবিটারি ভ্যালু বলা যায়। মনে করো যে এটা হতে পারে এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, তারপর x² - y² আর যেমন z², ঠিক আছে? এরকম ভ্যালু বলা যায়, ঠিক আছে? এই হচ্ছে আমার কোয়ান্টাম সংখ্যা থেকে অরবিটাল বের করার বেসিক উপায়, ঠিক আছে? এখন কথা হইলো এই অরবিটালগুলোতে বললাম যে আমার ত্রিমাত্রিক শক্তি, ত্রিমাত্রিকের বিন্যাসটা বোঝাচ্ছে, কিরকম বোঝাচ্ছে। এই যে আমি যদি এখন যদি পি অরবিটালতে বোঝানোর চেষ্টা করি, দেখো আমরা যদি এল এর ভ্যালু বলি 1, তাহলে এখানে এম এর ভ্যালু কী কী আসে, 0, +1, -1, এগুলো কী বোঝায়, মনে করো যে আমার px, py, pz, এটা আমার পি উপযুক্ত বোঝাচ্ছে। এখানে 0, +1, -1 দিয়ে কী বোঝাচ্ছে, আমার px, py, pz, 3টা অরবিটাল। এটা মানে কি একটি, কেন px, py, pz বলতেছি, আমরা জানি আমার পি অরবিটালটা কীরকম আকৃতির হয়, ডাবল ডাবল আকৃতির হয়, তাই না? ডাবল ডাবল একটা যদি হয়ে থাকে তাহলে মনে করো যে এটা কীরকম হইতে পারে, আইদার এটা এক্স অক্ষ বরাবর বিন্যস্ত, নাইলে ওয়াই অক্ষ বরাবর, না জেড অক্ষ বরাবর। যদি জিনিসটা এক্স অক্ষ বরাবর হইতো হ্যাঁ তাহলে এরকম, এটা সরি যদি এক্স অক্ষ বরাবর হয় তাহলে আমার জিনিসটা এরকম হবে, এক্স অক্ষ বরাবর বিন্যস্ত, এটাকে পি এক্স বলি। যদি পি অরবিটালটা আমার ওয়াই অক্ষ বরাবর বিন্যস্ত, এটাকে আমরা পি ওয়াই বলি। এবং যদি সেটা জেড অক্ষ বরাবর বিন্যস্ত হয় এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি পি জেড, ঠিক আছে? এইভাবে অক্ষ বরাবর বিন্যাস থেকে আমরা কি পাই, আমরা অরবিটাল সম্পর্কে ধারণা পাই, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো। এখন দেখো ইলেকট্রনের কোন কোয়ান্টাম নাম্বার সঠিক নয়। দেখো আমরা জানি সঠিক হওয়ার উপায় কি, সঠিক হওয়ার উপায় হলো আমার এই স্ট্রাকচারটা ফলো করা, এই চারটা ফলো করা। সঠিক হবে না কখন, যদি ব্যতিক্রম হয়। দেখো এইখানে খেয়াল করো, আমার এন এর ভ্যালু হচ্ছে কি 3, এল এর ভ্যালু 2 হওয়া সম্ভব, এম এর ভ্যালু আসে তোমার -3। আমরা জানি এল এর ভ্যালু কতটুকু হইতে পারে, ± এল এর মধ্যে হবে। এখন -3 থেকে ± এল এর মধ্যে, ±2 এর মধ্যে পড়ছে, আমার আনসার কি হবে এইটা, মানে এটা আমার অ্যাকসেপ্টেবল না। বুঝতে পারছি আশা করি, ওকে সবাই বুঝতে পারছি, ওকে। এরপর খেয়াল করো ক্যালসিয়ামের সর্বশেষ ইলেকট্রনের ক্ষেত্রে কোনটি সঠিক, ক্যালসিয়ামের সর্বশেষ ইলেকট্রনের জন্য কোনটি সঠিক, ঠিক আছে? এটা বইয়ের 24-25 সালে এমসিকিউতে আসছিল। দেখো ক্যালসিয়ামের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রন কোথায় যায়, যায় তোমার n=4 এ। তারপরে এইটা আমার আগেই বাদ। ওর ক্ষেত্রে কোন অরবিটাল যা আমরা জানি, আমরা জানি ক্যালসিয়াম হচ্ছে কি তোমার আর্গন, এরপর থেকে 4s2, মানে এসে যাবে, মানে এল কত 0 হবে, এল কত 0 কোথায়, এইটার এটা, মানে এটাও বাদ। এখন দেখো এম এর ভ্যালু কত, অবশ্যই 0 হবে, দুইটাই হবে। এখন প্লাস হাফ না মাইনাস হাফ, ইউজুয়ালি ধরা হয় প্রথমটা মাইনাস পরেরটা প্লাস, তার আনসার হবে এইটা। এখন দেখো কোনটি সঠিক, অরবিটাল তার নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন আবর্তনের বৃত্তাকার পথ থেকে বোঝায় অরবিটাল দ্বারা। দেখো অরবিটাল দ্বারা কি এটা বোঝায়, অরবিটাল দ্বারা কিন্তু তোমার বৃত্তাকার পথকে বোঝায়, বৃত্তাকার পথে অরবিটকে বোঝায়, তো এটা আমার হবে না। এরপর দেখো অরবিট দ্বারা নিউক্লিয়াসের চতুর্দিকে ত্রিমাত্রিক স্থানে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর ইলেকট্রন আবর্তনকে বোঝায়, অরবিট দ্বারা, এটা না, এটা অরবিটাল বোঝায়। সব অরবিটাল আকৃতি একই রকম না, এটা বিভিন্ন অরবিটাল আকৃতি ভিন্ন রকম হতে পারে, এটাও বাদ। আর অরবিট সমূহকে KLMN দ্বারা চিহ্নিত করা, এটা আমরা জানি, এটা সঠিক, প্রকাশ করা এইভাবে। ওকে, সবাইকে বুঝতে পারছো জিনিসগুলো, সবাইকে বুঝতে পারতেছি, ওকে, আশা করি সবাই বুঝতে পারতেছি। ওকে, এরপর খেয়াল করো
কোয়ান্টাম সংখ্যা রিলেটেড কিছু অ্যাডমিশন টেস্টের প্রশ্ন করে দেখার চেষ্টা করো যে 4D উপশক্তি স্তরের অরবিটালগুলোর জন্য NLM এর মানের তালিকা তৈরি করো। ঠিক আছে, 4D খেয়াল করো, 4D মানে কি? 4D বুঝতে বোঝাচ্ছি আমি এখানে n এর ভ্যালু কত 4, আর l এর ভ্যালু কত? l এর ভ্যালু হচ্ছে আমাদের 0 1 2 3, 2 হবে আনসার। ঠিক আছে, 2 হবে। তাহলে NL পেয়ে গেলাম। m এর ভ্যালু কত হবে? দেখো এর জন্য l এর জন্য 2 এর জন্য m এর ভ্যালু কত হবে? একটু আগে বের করছি, +2 +1 0 -1 -1 -2। ঠিক আছে, এই হচ্ছে আমার এখানে m এর ভ্যালু। সো n l m তিনটা ভ্যালু কিন্তু আমি পেয়ে গেছি। ঠিক আছে, আর প্রধান কন্ডিশন কোন n = 3 হলে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে? দেখো এটা কিন্তু আমরা জানি যে n আমরা যদি লিখি একটু ছোট করে, আমরা n থেকে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা পাওয়ার সূত্র কি? 2n²। এটা আমরা জানি 2n²। তাহলে বলো n = 3 হয়, সর্বোচ্চ ইলেকট্রন কয়টা হবে? 2 × 3² = 18। এটা হচ্ছে আমার আনসার। 3 হলে সর্বাধিক ইলেকট্রন কয়টি থাকতে পারে? 18টি থাকতে পারে। ঠিক আছে, এটা বের করা আবার ছকের মাধ্যমে বের করা যায়, এটা আমরা একটু পরে দেখব। ঠিক আছে, প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 3 হলে কোয়ান্টাম সংখ্যা কি কি এটা আমরা দেখার চেষ্টা 14-15 সালে আসা প্রশ্ন। n = 3। এখন দেখো এইটা বের করার ওয়ে হলো n = 3 হয়, l এর ভ্যালু কত হবে এখানে? l এর ভ্যালু হচ্ছে তোমার 0 1 2, কারণ কি 0 থেকে n-1 পর্যন্ত। আচ্ছা, m এর ভ্যালু কি হবে? m এর ভ্যালু 0 এর জন্য হবে কি 0, 1 এর জন্য +1 0 -1, 2 এর জন্য কত? +2 +1 0 -1 -2। ঠিক আছে, সো এই হচ্ছে আমার সবগুলো কোয়ান্টাম সংখ্যা। ওকে, এখন দেখো এইটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, n শক্তি স্তরের অরবিটাল সংখ্যা নির্ণয় করে মোট ইলেকট্রন সংখ্যা গণনা করো। এই প্রশ্নটা মাঝে মধ্যে কি আমাদের বোর্ড পরীক্ষাতেও আসে, অ্যাডমিশন টেস্টেও আসে। এটা আমরা দেখার চেষ্টা করি। দেখো আমরা এখানে আগে লিখবো, ছক বানানোর চেষ্টা করব। প্রধান কোয়ান্টাম সংখ্যা কত এখানে? n, KLMN মানে n = 4। আচ্ছা, এখন এর জন্য আমার বলার চেষ্টা করি, এখন শুরু করে লিখি এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা কত হবে এখানে? এটা হচ্ছে আমার 4। তাইলে এখান থেকে বলতো আমাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা কত হবে? হবে আমার 0 0 1 2 আর 3, এগুলো হচ্ছে আমার। এখন দেখো এর জন্য আমার কি হবে? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কত হবে? আমি চুম্বকীয় কথাই লিখি, তাইলেই হচ্ছে আমার লিখি। এর জন্য 0, ওর জন্য কত? +1 0 -1, ওর জন্য কত? +2 +1 0 -1 -2, 3 কত? +3 +2 +1 0 -1 -2 -3। আচ্ছা, এখন তো খেয়াল করো এইখান থেকে মোট ইলেকট্রনগুলো, আমরা আমি টোটাল অরবিটাল চিন্তা করি, মোট অরবিটাল আমরা জানি প্রত্যেকটা m এর মান, m এর প্রত্যেকটা মান কি করে? আমার একটা একটা করে অরবিটাল ইন্ডিকেট করে। তাহলে এর জন্য আমার অরবিটাল কয়টা? 0, এখানে 1, এখানে কয়টা? এখানে 3টা, এখানে কয়টা? 5টা, এখানে কয়টা? 7টা। মোট অরবিটাল কত হয় টোটাল? এখান থেকে আসবে আমার 7 আর 5 যোগ করলে 12, 12 আর 3 কত? 15 16, 16টা। আমরা জানি যে প্রত্যেকটা অরবিটাল, আমরা যদি খেয়াল করি যে প্রত্যেকটা অরবিটাল কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে? 2টা ইলেকট্রন ধারণ করতে পারে প্রত্যেকটা অরবিটাল। এটাতে বেসিক প্রিন্সিপাল, প্রত্যেকটা অরবিটাল ধারণ ক্ষমতা 2টা। তাহলে মোট ইলেকট্রন কয়টা হবে আমার এখানে? মোট ইলেকট্রন হচ্ছে কি আমার হবে এখানে 16 × 2 = 32। এইভাবে জিনিসটা করলে আমরা ফুল মার্কস পেয়ে যাবো। আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছি। ওকে, খেয়াল করো। সো এটাই সেম প্রশ্নটা আরেকবার আসছে, বর্ণালী। এই আসছে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিকে চলে আসছি, বর্ণালীর টপিকে। দেখো বর্ণালী কনসেপ্টটা কি আমরা ইতিমধ্যে কিন্তু আমরা বলছি কি যে আমাদের পরমাণুতে যখন ইলেকট্রনগুলো উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে তখন তারা কি করে? ইলেকট্রন সেই শক্তিটা বিকিরণ করে। আর যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন সে কি করে? শক্তি সে শোষণ করে, রাইট?
শক্তি শোষণ করে। এই যে শোষণ ও বিকিরণ এটা নিয়ে আসলে বর্ণালীগুলো কাজ করে। ওকে, এখন দেখো হাইড্রোজেন বর্ণালী রিডবার্গ ধ্রুবক। দেখো আমরা এই ইলেকট্রনের শক্তি সম্পর্কে একটা সূত্র জানি। কি জানি? ইলেকট্রনের শক্তি যে কোনো শক্তি স্তরে, যে কোনো শক্তি স্তরে ইলেকট্রনের শক্তি, এখানে কি জানি? আমরা জানি E is equal to z square m e to the power 4 divided by 8 h square epsilon naught square n square। যে কোনো শক্তি স্তরে ইলেকট্রনের শক্তি। আর এই যে শক্তি, এই শক্তির ডিফারেন্স থেকে আমরা কি পাই? বর্ণালী পাই। শক্তির পার্থক্য থাকলে কিন্তু বর্ণালী পাই। নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যখন সে যাবে, সে যদি ওই শক্তিটা শোষণ না করে তখন যাইতে পারবে না। আবার যখন তাকে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসতে হবে, তখন যদি সে শোষিত শক্তিটা বিকিরণ না করে সেখানে নামতে পারবে না। সো এই শক্তির উপর ডিপেন্ড করতেছে কি? তার বর্ণালীর পরিমাণ। তো এখন দেখো এই শক্তি থেকে আমরা একটা ফর্মুলা ডিরাইভ করব। সেটা হচ্ছে কি? মনে করলাম ইলেকট্রনটা আমার এই একটা শক্তি স্তর, এই একটা শক্তি স্তর, এইখান থেকে সে ইলেকট্রনটা এইখানে নেমে আসছে। ওকে, তাহলে জিনিসটা কী দাঁড়াবে? জিনিসটা দাঁড়াবে এরকম যে এইখানে মনে করো E1 ছিল, এখানে E2 ছিল, তাহলে ডেল্টা ই, এই জিনিসটা কী দাঁড়াবে আমার এখানে? ডেল্টা ই জিনিসটা দাঁড়াবে হচ্ছে গিয়ে E1 মাইনাস E2। E1টা কত? E1টা হচ্ছে আমরা জানি এখানে একটা মাইনাস দিতে হবে আগে, ঠিক আছে? শক্তিটা মাইনাসে আসে। E2 কী হবে? মাইনাস জেড ই স্কোয়ার, মাইনাস জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 m ডিভাইড বাই 8 এইচ স্কোয়ার এপসাইলন নট হোল স্কোয়ার এন স্কোয়ার। ঠিক আছে? মাইনাস এটা হচ্ছে E1, তো এইটা মনে করো তো আমরা ধরলাম হচ্ছে কি N1। ঠিক আছে? আর এইটা হচ্ছে কি জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 m 8 এইচ স্কোয়ার এপসাইলন নট হোল স্কোয়ার, আর তোমার এখানে একটা মাইনাস হবে N2 স্কোয়ার। ঠিক আছে? এটা হচ্ছে আমার এখানে। ওকে, এর N1টা কি? N1 হচ্ছে তোমার উচ্চ শক্তি স্তর, এটা নিম্ন শক্তি স্তর। ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবা। ওকে, এইখান থেকে আমরা যদি কাজ করি, একটু দেখো, এইখান থেকে আমরা একটা কাজ করতে পারি। চাইলে কি কাজ করতে পারি? এখান থেকে আমরা বিয়োগ করি। এখানে জিনিসটা দেখো কি দাঁড়ালো এখানে? মাইনাস জেড এম ই টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 8 এইচ স্কোয়ার এপসাইলন নট হোল স্কোয়ার এন স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস কি হচ্ছে এখানে? জেড স্কোয়ার হবে এখানে ই টু দি পাওয়ার 4 8 এইচ স্কোয়ার এপসাইলন নট হোল স্কোয়ার এন স্কোয়ার। তাই না? এখন দেখো জিনিসটাকে আমরা এখান থেকে কমন নিতে পারি। কিছু জিনিস কি কমন নিতে পারি? আমরা যদি এই যে এন বাদে বাকি সব কিছুই কমন নেওয়া যায় এখানে, তাহলে জিনিসটা কমন নিয়ে কী লিখতে পারি? জেড এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এইচ স্কোয়ার এপসাইলন নট হোল স্কোয়ার। ঠিক, এইচ স্কোয়ার এপসাইলন নট হোল স্কোয়ার ডিভাইডেড বাই এটা N1 আর থেকে N2। কী লিখতে পারি? 1 ডিভাইডেড বাই N2 স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই N1 স্কোয়ার লিখতে পারি। এখন এই যে ডেল্টাই লিখছি, এটাকে আমি কি লিখতে পারি? এইচ সি বাই ল্যামডা, লিখতে পারি। এখান থেকে লিখতে পারি সেম জিনিস, এইচ সি বাই ল্যামডা সমান সমান এইচ সি ইন্টু 1 বাই ল্যামডা। এইচ সিকে আমি ওই পাশে নিয়ে যাবো। এখন কি নিয়ে যেতে? ওই পাশে নিয়ে যাবো। তাহলে কী হবে জিনিসটা? তাহলে 1 বাই ল্যামডা সমান সমান জিনিসটা দাঁড়াচ্ছে মাইনাস, এখানে মাইনাস থাকলো একটা, মাইনাস থাকার পরে মাইনাস থাকলে পরে জেড এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এইচ কিউব, এইচ এখানে চলে আসছে, এইচ কিউব হবে এখানে, এপসাইলন নট হোল স্কোয়ার এখানে হবে তোমার সি, এখানে সি হবে। এখান থেকে লিখতে পারি আমরা 1 ডিভাইড বাই N2 স্কোয়ার আর 1 ডিভাইড বাই N1 স্কোয়ার। ঠিক আছে? ওকে, আশা করি জিনিসটা বুঝতে পারছি আমরা। সো যদি তাই লিখি আমরা, এখানে যদি আমি মাইনাস রাখি, মাইনাস রাখলে N2 মাইনাস N1 হবে না, মাইনাস সরাই দিলে N2 মাইনাস মাইনাস আমি সরাই দিতে পারি এখান থেকে। আমার দরকার হচ্ছে N2 মাইনাস N1 লেখা, নিম্ন মাইনাস, এখানে থাকবে নিম্ন শক্তি স্তর, এখানে থাকবে উচ্চ শক্তি, এই ফর্মে আনাতে হচ্ছে আমার। ঠিক আছে? ওকে, খেয়াল করো
এই কনস্ট্যান্টটা, এই যে একটা বিশাল রাশি, এর একটা সুন্দর মান আছে, এই মানটাকে আমি বলি আর এইচ বা রিডবার্গ ধ্রুবক ইন্টু জেড স্কোয়ার আছে এখানে, জেড স্কোয়ার বাদে জেড স্কোয়ার, এর সাথে এই যে অংশটা এইটাকে আমরা আর এইচ লিখি ডিভাইড বাই n2 স্কোয়ার মাইনাস 1/n1 হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা জিনিসটা লিখতে পারি কি, এই জিনিসটা লিখতে পারি আমরা যে 1/λ সমান সমান, এইখান থেকে আনছি জিনিসটা জেড স্কোয়ার ইন্টু আর এইচ ডিভাইড বাই n2 আর n1 না লিখে nl হোল স্কোয়ার ডিভাইড বাই n1 হোল স্কোয়ার, এটা লিখতে পারি nh। nlটা কি আমার নিম্ন শক্তি স্তর, আর nh-টা কি আমার উচ্চ শক্তি স্তর। ঠিক আছে, এইভাবে আমরা জিনিসটা কিন্তু বের করতে পারি। ওকে, আশা করি জিনিসটা সবাই বুঝতে পারছি। সবাইকে বুঝতে পারছো কিনা কমেন্টে জানিয়ে দাও। ওকে, যে এইভাবে এই ফর্মুলার মাধ্যমে এই ডেরিভেশন থেকে আমরা কি করতে পারি, আমাদের রিডবার্গের সমীকরণটা বের করতে পারি। এবং এই রিডবার্গের ধ্রুবকটা দিলে কি দাঁড়াইলো আমার, ধ্রুবকটা দিলে কি দাঁড়াইলো আমার বলতো, আর এইচ সমান সমান m e⁴ ডিভাইড বাই কি আসছে 8h³ ε0 হোল স্কোয়ার, আর এখানে কি থাকবে c। এইটা হচ্ছে আমার রিডবার্গ ধ্রুবকের মান। তো সবাই একদম হয়তো ফর্মুলা মুখস্থ রাখতা, বা এই ফর্মুলা কিন্তু প্রুভও করা খুব ইজি, খুব কঠিন কিছু না, খালি একটা বিয়োগ, দুইটা রাশিকে বিয়োগ করা, এইটাই কাজ এখানে। এর মাধ্যমে কিন্তু আমরা সমীকরণটা বের করতে পারি। ঠিক আছে, এবার ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে তোমার আর এইচ 1.09678 × 10⁻⁷ মিটার ইনভার্স। ঠিক আছে, আসলে জিনিসটা বুঝতে পারছি। তাহলে দেখো, এই যে আমার মনে করো যে হাইড্রোজেন পরমাণুর জন্য এই যে পরমাণুগুলো মনে মধ্যে কী হয় বলতো, পরমাণুতে ইলেকট্রনগুলো বিভিন্ন শক্তিস্তর থেকে নিচে নেমে আসে, তাই না, বিভিন্ন শক্তিস্তর থেকে নেমে আসে। নেমে আসার কারণে কি হয়, এখানে নেমে আসার কারণে এখানে শক্তি বিকিরণ হয়। এই যে বিকিরণ হয়, এই বিকিরণের কারণে কি হয়, আমার বর্ণালী দেখা যায়। এই যে বর্ণালীটা ডিপেন্ড করে কোথায়, ইলেকট্রন কোথা থেকে আসলে কোথায় আসছে। এই যে ইলেকট্রন কোথায় এসে পৌঁছাইলো নিম্ন শক্তি স্তর, এই নিম্ন শক্তি স্তরটা ফিক্সড রেখে আমরা এই যে বর্ণালীটাকে কয়েকটা সিরিজে ভাগ করতে পারি। বর্ণালীকে কি করতে পারি, কয়েকটা সিরিজে ভাগ করতে পারি। এই সিরিজগুলো কিরকম, আমরা লিখছি লাইম্যান, বামার, প্যাস্টেন, ব্র্যাকেট, ফান্ড এবং হামফ্রিজ সিরিজ। এবং এখানে কি আছে দেখো তো, এই ক্ষেত্রে আমরা কি বলি, আমাদের প্রথমটাকে আমরা ফিক্সড করি। প্রথম শক্তি আছে লাইম্যান, দ্বিতীয়তে আসছে বামার, তৃতীয়তে প্যাস্টেন, এরকম ব্র্যাকেট, ফান্ড, হামফ্রিজ। এবং মনে রাখবা লাইম্যান সিরিজের বর্ণালী সবসময় কি হয়, তোমার অতিবেগুনি রশ্মি বিকিরণ করে, অতিবেগুনি রশ্মি বিকিরণ করে। আর দৃশ্যমানের ক্ষেত্রে কি হয়, দৃশ্যমান কখনো যেমন বামার সিরিজের জন্য এই একটাই ইম্পর্টেন্ট, সে কি হয় দৃশ্যমান আলো বিকিরণ করে। আর প্যাস্টেন, ব্র্যাকেট, ফান্ড, হামফ্রিজ এদের ক্ষেত্রে সবসময় কি হয়, সবসময় অবলোহিত রশ্মি বিকিরিত হয়। সবসময় কি হয়, আমার এখানে অবলোহিত রশ্মি বিকিরিত হয়। ঠিক আছে, সো এখন খেয়াল করো, এই রিলেটেড আমরা একটা ম্যাথ করার ট্রাই করি। দেখো বইটা 23-24 সালে আসা প্রশ্ন এবং 6-7 সালেও আসা প্রশ্ন, এটা আমরা সলভ করার ট্রাই করবো। খেয়াল করো, হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন যখন চতুর্থ শক্তিস্তর থেকে দ্বিতীয় শক্তিস্তরে স্থানান্তরিত হয়, তখন সৃষ্ট বর্ণালী রেখার তরঙ্গদৈর্ঘ্য কত হবে। ওকে, তো আমরা চলো ট্রাই করি। আমরা ফর্মুলা কি জানি, আমরা জানি 1/λ। সাধারণত দেখি, দেখো 1/λ সমান সমান কি, আর এইচ 1 ডিভাইড বাই nl স্কোয়ার মাইনাস 1/nh হোল স্কোয়ার। ঠিক আছে, চতুর্থ থেকে দ্বিতীয়তে আসছে, মানে nl কত এখানে, আমি বলতে পারছি nl হচ্ছে 2 আর nh হচ্ছে তোমার 4। তাহলে কি হবে, আর এইচকে আর এইচের জায়গায় রাখবো আমরা, এটা পরে ইউজ করবো। 1 ডিভাইড বাই l কত 2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার, 1/λ থাকবে। সেখান থেকে 1/λ কি লিখতে পারি আমরা, আর এইচ ডিভাইডেড বাই 4/4=16 এত। এটা কি লিখতে পারি এখান থেকে আমরা 1/λ আর এইচ কত হবে এখানে 16 ডিভাইড বাই 4 মাইনাস 1 1/λ আর এইচ 3/16। তাহলে এখান থেকে আমি ল্যামডা কত বের করতে পারি, ল্যামডা হচ্ছে এই পুরোটা উল্টাই দিলে 16 ডিভাইড বাই 3 আর এইচ। এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্য।
এটা ভ্যালুটা আমাকে বের করতে হবে। ভ্যালুটা কত? ল্যামডা ইজ ইকুয়াল টু ভ্যালু বসাও 16 ডিভাইড বাই 3 ইন্টু কি 1.09678 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার 7 এত মিটার ইনভার্স। এখানে ভ্যালু বের করে ল্যামডা ইজ ইকুয়াল টু 486 পয়েন্ট সামথিং আসবে, 32 সামথিং এত ন্যানোমিটার আসবে। আর এই বর্ণটা কোন বর্ণের অংশ বলো তো? এই তরঙ্গ দৈর্ঘ্যটা আমার মিলি আসমানি বর্ণের জন্য, ঠিক আছে? এটা এবার আনসার এখানে আসবে, ঠিক আছে? এটা আসমানি বর্ণের জন্য আসবে। সো এটাই হচ্ছে এখানে আনসার, ঠিক আছে? এরপরে কিন্তু খুব সহজে আমরা প্রশ্নগুলো সলভ করতে পারি, ঠিক আছে? সো আমি বেশ কয়েকটা ম্যাথে কিন্তু দেখলাম। ওকে, আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছো। কার দিকে বুঝতে প্রবলেম হচ্ছে কমেন্টে জানিয়ে দাও। সবাই বুঝতে পারছো কিনা বলো। আশা করি সবাই বুঝতে পারতেছো। ওকে, খেয়াল করো। সো পরের প্রশ্ন যাই। হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে এইচ আলফা এবং এইচ ডেল্টা এর কম্পাঙ্কের তুলনা করো। খেয়াল করো, এইচ আলফা এবং এইচ ডেল্টা এর কম্পাঙ্কের তুলনা করো। খেয়াল করো যে এইচ আলফা বলতে কি বোঝায়, ডেল্টা বলতে কি বোঝায়। দেখো এইটা মনে করো যে কোনো একটা পরমাণু, সেটা হচ্ছে N1। যদি এর ঠিক উপরের শক্তি স্তর থেকে আসে একটা পরমাণু, এটাকে বলে এইচ আলফা। আর যদি তোমার এর আগেরটা থেকে আসে, এটাকে বলে কি এইচ বিটা। এর আগেরটা থেকে আসলে এইচ গামা। এর আগেরটা থেকে আসলে কি হবে তোমার এইচ ডেল্টা। তাহলে এইচ আলফার জন্য কি হবে? NH ইজ ইকুয়াল টু কত হবে? NH ইজ ইকুয়াল টু হবে তোমার 2। আর এইচ ডেল্টার জন্য NH কত হবে? NH হবে তোমার 6, সরি NH ইজ ইকুয়াল টু হবে তোমার 2 3 4 5। পরমাণু হাইড্রোজেন পারমাণবিক সৃষ্ট এইচ আলফা এই ডেল্টা এর কম্পাঙ্কের তুলনা করো, ঠিক আছে? আশা করি তো এইগুলো ভ্যালু বসালে আমরা কিন্তু আনসারগুলো পেয়ে যাব, ঠিক আছে? এখন খেয়াল করো এই প্রশ্নটা যে 1 গ্রাম পরমাণু হাইড্রোজেনের দৃশ্যমান বর্ণালী তৈরিতে ইলেকট্রন স্থানান্তরে যে ন্যূনতম শক্তি নির্গত হয় তা হিসাব করো, ঠিক আছে? এই প্রশ্নটা খেয়াল করো যে 1 গ্রাম পরমাণু এই হাইড্রোজেন দৃশ্যমান বর্ণালী তৈরিতে ইলেকট্রন স্থানান্তরের জন্য যে ন্যূনতম শক্তি নির্গত হয় তা হিসাব করো। আর এই যেগুলো এত দেওয়া আছে। ওকে ওকে, এটা তোমরা কমেন্টে উত্তর করে আমাকে জানাও। এটার আনসারটা তোমরা কমেন্টে আমাকে জানাও। তোমরা আবার শুরু করি। দেখো দৃশ্যমানতে স্থানে ন্যূনতম যে শক্তি প্রয়োজন হয়। দেখো ন্যূনতম শক্তির জন্য কি শর্ত আমাদের? এইটা একটা ইম্পর্টেন্ট বিষয়। ন্যূনতম শক্তি যা মনে রাখবো সবসময় NH যেটা, এটা কি হবে? এইটা আমাদের ম্যাক্সিমাম হবে। এটা আমাদের কি হইতে হবে? ম্যাক্সিমাম হইতে হবে, ঠিক আছে? ন্যূনতম শক্তির জন্য। তাহলে ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম হবে এটা আমাদের ইনফিনিটি। ন্যূনতম শক্তি যখন বলছে, দেখো খেয়াল করে এখানে ভুল হয়েছে একটু। ন্যূনতম যখন শক্তি বলবে তখন মনে রাখবা ন্যূনতম শক্তির ক্ষেত্রে আমাদের কি হবে? NH-টা হচ্ছে আমার মিনিমাম। এটা মিনিমাম, ন্যূনতম হবে মিনিমাম কত? NL+1। এখন দৃশ্যমান বর্ণালী যখন বলে, দৃশ্যমান বর্ণালীর জন্য কি জানি আমরা সবসময় কি হইতে হবে? বামার সিরিজ দেখতে হবে। বামার সিরিজ দৃশ্যমান বর্ণালীর ক্ষেত্রে। এখন বামার সিরিজের ক্ষেত্রে বলো, বামার সিরিজের জন্য NL কত হবে? ওভার 2 হবে। তাহলে এখানে কত হবে? 2 + 1 = 3। তাহলে আমরা এখানে বের করার ট্রাই করি। আমরা 1/λ কত জানি? RH ইন্টু 1 ডিভাইডেড বাই NL² - 1 ডিভাইডেড বাই NH², তাই না? তাহলে আমি উভয় পাশে HC যোগ করি। HC ইন্টু 1/λ টু 1/λ। তাহলে কত হবে এখানে? RH ইন্টু HC ইন্টু 1 ডিভাইডেড বাই NL কত? NL হচ্ছে কি আমার 2², এদিকে হচ্ছে 1/3², ঠিক আছে? ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, RH ইন্টু H ইন্টু C ভ্যালুগুলো যে বসাই আমরা, দেখো কি আসবে এখানে? এই ভ্যালুটা বসাইলে আসবে 1.09678 ইন্টু 10 টু দি পাওয়ার 7। এখানে দিকে ভ্যালু বলে দিচ্ছে, আমরা 1.01 বসাবো ডিরেক্ট, 1.1 বসাবো ডিরেক্ট 10 টু দি পাওয়ার 7 ইন্টু H কত? H হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 ইন্টু C 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। ওকে,
আর হচ্ছে কি আমার ভ্যালুটা বসাবো, কত আসবে এখানে 1/4 মাইনাস 1/9, তাই না? এটা বসাইলে আমরা আনসার চলে আসবে। দেখো কিন্তু এখানে একটা কথা আছে, এটা ক্যালকুলেট করে আসবে কত 2.18 ইন্টু, এটা আসবে তোমার 2.18 ইন্টু 10⁻⁻, এটা আসবে 2.18 ইন্টু 10⁻⁻18, ঠিক আছে? 18 ইন্টু তোমার ওখানে কত হবে 4 9 36, আর হচ্ছে গিয়ে এখানে হবে 4 9 36 নিচে উপরে 9 মানে 5/36, ঠিক আছে? এই ভ্যালুটা আসবে। ওকে, এই ভ্যালুটা আসবে, কিন্তু এটাই কি আমার আনসার হবে? এটা কিন্তু আমার এখানে আনসার হবে না। কারণ কি, আমাকে বলছে 1 গ্রাম পরমাণুর জন্য। এখন 1 গ্রাম পরমাণু জিনিসটা কী হবে তাইলে? 1 গ্রাম পরমাণু জিনিসটা যেটা আসবে সেটা হলো 1 গ্রাম পরমাণুতে বোঝায় সবসময় মনে রাখবো 1 মোল। এর মানে কি, এই ভ্যালুর সাথে আমার কী করতে হবে বলতো? এই 2.18 ইন্টু 10⁻⁻18 ইন্টু 5/36, এর সাথে কী করতে হবে বলতো? আমার 1 মোল বা অ্যাভোগাড্রো নাম্বার গুণ করতে হবে। কত হবে তাইলে? 2.18 ইন্টু 10⁻⁻18 ইন্টু 5/36 ইন্টু 6.02 ইন্টু 10⁻23, এত আসবে। তাই আনসারটা কত আসবে দেখো তো, এটা হিসাব করে দেখতে পারবো তোমার আনসার আসছে তোমার 1.82 না, অ্যাকচুয়ালি এইটা 1.88 10⁵ জুল পার মোলে আসবে, ঠিক আছে? এত এটা আনসার আসবে। সবাই এটা বুঝতে পারছেন যা? ওকে, এই হচ্ছে আমার এটার আনসার, এটা আমার আনসার। ওকে, 1.82 আসে, অ্যাকচুয়ালি 2 আসে। ওকে, এই হলো এটার আনসার। তো দেখো, বর্ণালী বিভিন্ন ব্যবহার সম্পর্কে জানতে হবে সংক্ষেপে। এই টপিকটা শেষ করে মোটামুটি আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। একটা জাল টাকা শনাক্তকরণ। দেখো, জাল টাকা শনাক্তকরণে কী করতে হয় আমাদের? এখানে খুব সহজ কনসেপ্ট। এইখানে যেটা করতে হয়, যে মনে করো এটা একটা টাকা হয়, এটা মনে করো আমার একটা নোট। এই নোটের মধ্যে মনে করো যে যদি এই দিকে আমাদের কি হয়, এক ধরনের স্পেশাল কালি বা ফসফর ইউজ করে, ফসফর যৌগ ব্যবহার করা হয়। যার মধ্যে কী থাকে? মেইনলি তোমার থাকে এরকম কিছু যৌগ। তোমার এখানে 10 17 আর থাকে তোমার এই যৌগ। আমি এটা মনে থাকি এরকম, বাম গেল সিম গেল, ঠিক আছে? এইভাবে মনে রাখি, এটা তোমার 11 19 এরকম। সো এই যৌগগুলো থাকে, এটা কী করে মেইনলি? এরা মিলে যেটা করে যে তোমার ইউভি রশ্মি তারা শোষণ করতে পারে। ইউভি রশ্মি তারা শোষণ করতে পারে। শোষণ করার পরে তারা কি করে? তারা তোমার কি বিকিরণ করে? তারা বিকিরণ করে দৃশ্যমান বর্ণালী। দৃশ্যমান বর্ণালী আলো বিকিরণ করে। এই দৃশ্যমান আলো শনাক্তকরণ করে, এইটাকে আমরা তো শনাক্ত করার চেষ্টা করি, শনাক্ত করি। এই শনাক্ত করে কি করতে পারি আমরা? আমরা এটাকে তোমার শনাক্ত করতে পারি সে আসলে জালটাকে আছে কিনা, ঠিক আছে? এইভাবে আমরা মেনলি জাল নোট শনাক্ত করি, ঠিক আছে? ওকে, চিকিৎসার ক্ষেত্রে কী হয়? চিকিৎসায় দুইভাবে ইউজ করা হয়। এক, রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমি বলি, আচ্ছা, রোগ নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর চিকিৎসাকে আর থেকে রোগ উপশমে ব্যবহার করা হয়। তো রোগ উপশম যদি চিন্তা করে, তাহলে মেইনলি আমরা আইআর রশ্মি, ইনফ্রারেড রশ্মি ব্যবহার করা হয় এখানে। আরও স্পেসিফিক বললে আইআর রশ্মির মধ্যে FIR বা ফার আইআর রশ্মিটা আমার এখানে ব্যবহার করা হয়। আর রোগ নির্ণয়ের জন্য আমার আইআর ব্যবহার করা হয় যদি বলি, তোমার এখানে মেইনলি ব্যবহার করা হয় তোমার মিডল আইআর, এটা ব্যবহার করা হয়। আরেকটা ব্যবহার করা হচ্ছে MRI মেশিন। MRI মেশিন, MRI মেশিনে আমরা কোন রশ্মিটা ব্যবহার করে জানো? MRIতে আমার মেইনলি ব্যবহার করা তোমার রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ ব্যবহার করা হয়, এবং এর জন্য আমার স্পেশাল কিছু পরমাণু লাগে। কী লাগে চিন্তা করো, এই MRI নিয়ে এটা পড়াশোনা করতে হবে। এখানে আমার মেইনলি NMR সক্রিয় পরমাণু প্রয়োজন হয়। NMR সক্রিয় পরমাণু প্রয়োজন হয়, যাদের মধ্যে কি আছে? এখানে ইম্পর্টেন্ট শর্তটাই হলো এখানে যে আমার এখানে কি লাগবে? এখানে লাগবে আমার মেইনলি তোমার বিজোড় প্রোটন প্লাস বিজোড় নিউট্রন, এইটা মিলে দরকার। অথবা কি হইতে পারে? যে কোনো একটা বিজোড়, মানে প্রোটন বা নিউট্রনের মধ্যে যে কোনো একটা বিজোড় হইতে হবে। তাদেরকে আমরা NMR সক্রিয় বলি। কারণ কি, আমার
এমআরআই মেশিন ইউজ করার জন্য মেনলি কী দরকার হয় জানো? আমার নিউক্লিয়াসের স্পিনটাকে অশূন্য হইতে হয়, নিউক্লিয়াসের স্পিনটা, নট আমার ইলেকট্রনের স্পিন। এখানে নিউক্লিয়াসটা কাজ, আমার নিউক্লিয়াসটা আমার কি হয়, এই স্পিনটা আমার অশূন্য হইতে হবে। ক্লিয়ার? এই নিউক্লিয়াসের স্পিনটা যদি অশূন্য হইতে হয় তাহলে আমার এই কাজটা, এরকম কারা কারা আছে এটা ইম্পর্টেন্ট। মনে করো কার্বন 13 এটা হইতে পারে, ফসফরাস 31 এটা হয়, তারপর তোমার ফ্লোরিন 19 এটা হইতে পারে, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হাইড্রোজেন। এইটা এই পরমাণুগুলো তোমার মেনলি আমার এনএমআর সক্রিয় হয়। ঠিক আছে, এইগুলো আমার মেনলি এনএমআর সক্রিয় হয়ে থাকে। বুঝতে পারছো? সো এইগুলোর উপর ভিত্তি করে আমরা কি করি, তোমার বিভিন্ন ব্যবহার করি। তো এখানে আর কিছু ব্যবহার দেওয়া আছে তোমার, গামা রশ্মি, এক্স রশ্মি, অতিবেগুনি দৃশ্যমান আলো কিছু ব্যবহার করা হয়। দেখো গামা রশ্মি মেনলি আমরা ইউজ করে অণুজীব ধ্বংস করার কাজে, খাদ্য সংরক্ষণ করতে ইউজ করা হয়, তাই না? আবার এর বেশি ক্যান্সার চিকিৎসা করা হয়, এগুলো মাঝে মধ্যে পরীক্ষা আসে। এক্স রে ক্ষেত্রে কী হয়, এরা অস্বচ্ছ স্তর বের করতে পারে, এই জন্য অভ্যন্তরে প্রতিচ্ছবি তৈরি করতে। আমরা এক্স রে করি না, এক্স রে করার সময় কিন্তু আমাদের এক্স রেটা ইউজ করে। অতিবেগুনি রশ্মি কী কাজে ব্যবহার করা হয়, এই জাল কারেন্সি, ক্রেডিট কার্ড, পাসপোর্ট শনাক্ত করতে ইউজ করে আমি দেখলাম। দৃশ্যমান রশ্মি কী করানো হয়, রাসায়নিক বিশ্লেষণের পরিমাণ নির্ণয় করতে ব্যবহার করা হয় এবং উদ্ভিদের সালোক সংশ্লেষণে ব্যবহার করা হয়। ঠিক আছে, এসব কাজে কিন্তু ব্যবহার করা হয়। এরপর ধরো ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসটা আমরা জানি মেইনলি কয়েকটা নীতি আছে আমাদের ইলেকট্রন বিন্যাস রিলেটেড। এর মধ্যে কী আছে আমাদের আছে আউফবাউ নীতি। আউফবাউ নীতি আছে। আউফবাউ নীতি কী বলে আমাদের এখানে? আউফবাউ নীতি মেইনলি আমাদের বলে যে আমাদের ইলেকট্রনগুলো কী হয়, আগে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, এরপর ধীরে ধীরে কী হয়, উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে, ওকে, উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। এইটা হচ্ছে আমার আউফবাউ নীতি বলে। ঠিক আছে, এই জন্য কীভাবে ডিটারমিন করা হয়, এটা n+l এর ক্রম অনুসারে ডিটারমিন করা হয়। ঠিক আছে, এরপর আছে হুন্ডের নীতি। হুন্ডের নীতি কী বলে মেনলি আমাদের? হুন্ডের নীতি মেনলি আমাদের বলে এখানে যে আমার সর্বোচ্চ অযুগ্ন ইলেকট্রন থাকতে হবে, এটা মেইন কথা, অযুগ্ন ইলেকট্রন থাকতে হবে। এই সংজ্ঞাগুলো কিন্তু আমাদের কি আসে, পরীক্ষা মাঝে মধ্যে আসে, যে হুন্ড নীতির ব্যাখ্যা করো, আউফবাউ নীতি ব্যাখ্যা করো। তখন কি হয় আমাদের, যে সবার আগে কোনো একটা অরবিটাল যদি এরকম চিত্র হয়, ডি অরবিটাল, পি অরবিটাল চিন্তা, সবার প্রথমে একটা করে ইলেকট্রন ঢুকবে, এরপর তোমার ধীরে ধীরে অন্য ইলেকট্রনগুলো ঢুকবে। ঠিক আছে, এইভাবে তোমার ইলেকট্রনগুলো তোমার এখানে বিন্যস্ত হয়। ওকে, এই হচ্ছে হুন্ডের নীতি। আর একটা আছে তোমার পলির বর্জন নীতি। কি আছে তোমার, পলির বর্জন নীতি। এখানে কি বলছে মেনলি আমার, এখানে মেনলি আমাকে বলছে যে আমার 4টা কোয়ান্টাম সংখ্যার মান, আমার কি হবে না, 2টা ইলেকট্রনের জন্য কোনো কি হবে না, সমান হবে না, 2টা ইলেকট্রনের জন্য কখনো সমান হবে না। ঠিক আছে, তো এটা বলছে, কারণ যদি 3টা সমান হয় লাস্টে কি ভিন্ন হবে, স্পিন ভিন্ন হবে, একটা প্লাস হাফ হবে, একটা মাইনাস হাফ হবে। এটা মেনলি আমার কি বলছে, আমাদের পলির বর্জন নীতি আমাদেরকে বলতেছে। ঠিক আছে, এইগুলো হচ্ছে বেসিক কনসেপ্টগুলো এখানে। ওকে, আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছো। সো এরকম একটা প্রশ্ন দেখো যে বইয়ের ভর্তি হয়ে জিনিস আসছে, যে আমাকে কয়েকটা মনে ইলেকট্রন বিন্যাস করতে বলছে। ঠিক আছে, তো আমরা কয়েকটা করে দিই, ব্যাগগুলো তো হোমওয়ার্ক থাকবে। দেখো স্ট্রোনসিয়াম 38। ওকে, দেখো আমরা ইজিলি করতে পারি, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3s2, 3p6, 4s2, 3d10 কটা হয়েছে আমার, 4, 10, 12, 18, 20, 30, 3d10। এরপর কী হবে, 4p6, এরপর কী হবে, এরপর আসবে আমার 4p6 এর পরে আসবে 5s2, কত আসে, 38টা হয়ে গেছে আমার এখানে। ঠিক আছে, এরপরে তোমার 3, এটা আমার 3। ঠিক আছে, 50, এখানে কী হবে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10, এরপর 4p6, 5s2, এরপর আসবে কত, 5s2 আসার পরে আসবে আমার 3d10, 4p6, 5s2, এভাবে 3d10। কত হয়েছে আমার, দেখা হতো 48টা হয়েছে। এরপর আসবে আমার তুমি 4p2। ঠিক আছে, এরপর আসবে কি আমার এখানে ইন্ডিনিয়াম। এখানে জাস্ট সেম জিনিস, একটা ইলেকট্রন করবে, এখানে 5p1 হবে। ঠিক আছে, আর কিছু না। এটা আমার ইন্ডিনিয়াম সেম, ইন্ডিনিয়াম 49 সেম হবে জিনিসটা।
খালি এখানে আমার 5p1 হবে। ওকে, আর প্রথম গ্যালিয়াম এবং সিজিয়াম এটা দেখা দিচ্ছি। দেখো গ্যালিয়ামের ক্ষেত্রে কী হবে জিনিসটা, গ্যালিয়ামের ক্ষেত্রে হবে জিনিসটা আমাদের কত ছিল 31, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10 হচ্ছে আমার 4p1। ওকে, আর কি হচ্ছে আমার এখানে, আর হচ্ছে আমার এখানে এখানে কি আছে সিজিয়াম 55, সিজিয়াম 55-এ কী হবে আমার এখানে এই সেম জিনিস হবে আগে এইটার মতো 5 আমি আবার করে দিই সমস্যা নেই, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10, 4p6, 5s2, 5s2, 4d10, 5s2, 4d10, 5s2, 4d10, আবার আসলে আমার 5p6, তাই না, 5p6, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এখানে হচ্ছে আমার এইটুক পর্যন্ত 18, 18 হচ্ছে গিয়ে 20, 30, 38, 38-এর পরে 38-এর পরে হচ্ছে গিয়ে আমার এখানে 38, 48, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে আমার 2 হবে। এই হচ্ছে আমার এখানে ইয়াগুলো, ঠিক আছে, কনসেপ্টগুলো এইগুলাই। সো আশা করি আমি বুঝতে পারছো। সো এই হচ্ছে তোমাদের কাছে সৃজনশীল প্রশ্ন, তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে। সো এইগুলো তোমরা বাড়ির কাজ করবে এবং আমাদের গ্রুপে তোমরা পোস্ট করা ট্রাই করো তোমাদের হোমওয়ার্কগুলো, হ্যাঁ, এবং আজকে ক্লাসে নোট করছো তার নোটগুলো অবশ্যই কিন্তু পোস্ট করতে। এইভাবেই আমরা কিন্তু প্রতি উইকে বিভিন্ন সাবজেক্ট নিয়ে পর্যায়ক্রমে লাইভে আসবো, তোমাদের সাথে আমাদের অ্যাডমিশনের ফাউন্ডেশনটা তৈরি করার ট্রাই করবো, হ্যাঁ। সো রেগুলার দেখা হবে, তোমরাও ক্লাসগুলো জয়েন করবো, তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবো, যাতে করে আমরা কী করতে একসাথে শিখতে পারি। সো আমাদের ক্লাস আজকের এইটুকু পর্যন্তই। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ক্লাসে। সবাই তখন ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।